ফোনের অপর পাশ থেকে আর কেউ নয়, সেটা ছিল অর্ণব মুখার্জি, যে কিনা মাথুরীর বাবা, যাকে শুভ্র এতদিন স্যার বলেই ডেকে আসছে। অর্ণব অনেকক্ষণ চুপ করে থেকে তার ওয়াইফ আশাকে জোরে ডাক দেয়। আশা কাছে আসলে অর্ণব বলল, আশা, শুভ্র কল দিয়েছে, কথা বলো। কেন নানু ভাই, আপনি আমার সাথে কথা বলবেন না? অর্ণব থমকে যায় নানু ডাক শুনে, কারণ কখনো শুভ্র তাকে এই নামে ডাকেনি। শুভ্র তো জানে না সে তার নানু হয়। অনিতা আর অনিলের সাথে মাঝে মাঝে কথা বলে, শুভ্রর খোঁজ নেয়, কিন্তু শুভ্রের নাম্বার থাকা সত্ত্বেও কল দিতে পারেনি কোনোদিন অর্ণব। কেমন আছে শুভ্র? শুনলাম তোমার নাকি মেয়ে হয়েছে, তাকে দেখাবা না? এবার শুভ্র কল কেটে দিয়ে ভিডিও কল দিল অর্ণবকে। অর্ণব চোখের জল মুছে কল রিসিভ করে। আশা আর অর্ণব অনেক দিন পর শুভ্রকে দেখছে। শুভ্র, তুমি তো শুকে গেছো অনেক, তুমি নিশ্চয়ই খাবার ঠিকমতো খাও না? না, ঠিক আছে আমি, বলে শুভ্র ওদের দিকে চেয়ে থাকে অনেকক্ষণ। তারা যে কান্না করছে এটা শুভ্র বুঝতে পারে। স্ক্রিনের উপর শুভ্র হাত দেয়। স্ক্রিনের উপর শুভ্রের হাত দেখে চোখ বন্ধ করে ফেলে আশা। শুভ্রকে অনুভব করার চেষ্টা করে। শুভ্র, তোমার মেয়েকে দেখাও। জি অবশ্যই, বলে রুমে এসে লাইট জ্বালিয়ে শুভ্র জান্নাতকে কোলে নিয়ে সোফায় বসে ওকে দেখালো। আশা তো জান্নাতকে দেখে চমকে ওঠে। এটা কিভাবে সম্ভব? শুভ্রর মেয়ে ঠিক ওর মেয়ের মতো অনেকটা দেখতে। এটা তো আমাদের মাধুরীর মতো দেখতে, বলেই কেঁদে উঠল আশা। অর্ণব একটু দূরে সরে গিয়ে চোখের পানি ফেলছে, হয়তো শুভ্রের সামনে কাঁদতে লজ্জা পাচ্ছে। কিন্তু আশা জান্নাতকে দেখছে আর কাঁদছে, বারবার চুমা খাচ্ছে ফোনে। শুভ্র কথা বলতে পারছে না। শুভ্র এবার ঘুমন্ত পরীর কাছে নিয়ে গিয়ে বলল, নানু আপি, এটা আমার ওয়াইফ। আশা অনেকক্ষণ পরীকে দেখল। অনেক সুন্দর হয়েছে তোমার ওয়াইফ। কি নাম ওর? ওর নাম পরী। নানুকে ডাকেন তো, কিছু কথা ছিল। আশা অর্ণবকে ইশারা করলো কাছে আসতে। অর্ণব কাছে আসলে শুভ্র বলল, আমাদের অর্পিতার বিয়ে নানু, আপনাদের অবশ্যই আসতে হবে। কিন্তু তোমার বাবা মা বলেছে শুভ্র? কিন্তু আমরা শেষ যেদিন বাংলাদেশে গিয়েছি সেদিন তুমি আমাদের সাথে ছিলে। আমি একা যেতে পারবো না বাবা, তুমি এসে নিয়ে যেও আমায়। কোনো একদিন সে অপেক্ষায় রইলাম। তার মানে আপনারা আসবেন না? আমি শূন্য হাতে ওখান থেকে ফিরে এসেছি, তাই যেতে মন কাঁদে। তুমি সময় করে আমাকে নিয়ে যেও। নানু, কথা বলে আমার নাম্বারটা ডিলিট করে দিয়েন। মিতালি যেন আমার নাম্বারটা না পায়, তাহলে ও আমার সংসার শেষ করে দিবে। জানি শুভ্র, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার নাম্বার ও পাবে না। তুমি সময় করে এখানে এসো। জি ইনশাল্লাহ, অবশ্যই যাব। অনেক কথা হলো তাদের মাঝে। দেন শুভ্র কলটা কেটে দিয়ে চুপ করে বসে রইল। ওর কিছুই ভালো লাগছে না। জান্নাতকে রেখে আবার বেলকনিতে গিয়ে একের পর এক সিগারেট টানতে লাগলো, আর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। বিয়ের দিন এগিয়ে আসছে। শুভ্র অর্পিতাকে কথা দিয়েছিল ওর বিয়েতে একটা কনসার্ট করবে। তাই প্রায় 2 বছর পর সব ফ্রেন্ডদের এক করলো এবং সবাই মিলে শুভ্রদের বাসায় রিহার্সেলের ব্যবস্থা করে ফেলে। শুভ্র অফিস থেকে এসে ওদের সাথে জয়েন করে। অনেকদিন পর নিশু শুভ্রদের বাসায় আসে। এসেই পরীর কাছে যায়। পরী, কেমন আছো? পরী পিছন দিকে তাকিয়ে নিশুকে দেখে চমকে উঠে বলে, ভাইয়া আপনি? তুমি তো আর খোঁজ নাও না, তাই নিজেই চলে আসলাম, বলে বেডে বসে পড়ল নিশু। আঙ্কেল আন্টি, নূরজান খালাম্মা কেমন আছে? আর ঈশিতা আপু? ওরে বাবা, এতগুলো প্রশ্ন একসাথে! কোনটা রেখে কোনটার জবাব দিব বলো? একটা একটু করে দেন। আপনি বসেন, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসি। এই ওয়েট ওয়েট, আমি নিশ্চয়ই নাস্তা খেতে আসিনি এখানে, তোমার সাথে গল্প করতে আসছি। তোমার মেয়ে কই? দোলনায় ঘুমিয়ে আছে। আচ্ছা যাও, নাস্তা নিয়ে এসো, কিন্তু তুমি নিজের হাতে বানিয়ে নিয়ে আসবা। ওকে বলে পরি চলে গেল। নিশি জান্নাতকে কোলে নিতেই ওর ঘুম ভেঙে যায়। আজব তো, কান্না অবধি করছে না। নিশুর দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। নিশু জান্নাতের কপালে চুমু খেয়ে ওর মাকে কল দিল। রেশমা কল রিসিভ করতেই একটা বাচ্চাকে দেখে অবাক হলো। নিশু, এটা কে? মা, আমাদের পরীর মেয়ে জান্নাত। খুব সুন্দর না? মাশাআল্লাহ, অনেক সুন্দর, বলে নিশুর বাবাকে দেখালো আর নূরজাহানকে ডেকেও দেখালো। নূরজাহান তো কেঁদেই ফেলল। পরীর সাথে মাঝে মাঝে কথা হয়, কিন্তু দেখা হয়নি তার জান্নাতকে আর। একই নূরজাহানকে কষ্ট করে 6 মাস অবধি দেখাশোনা করেছে। এই, তোমরা কান্নাকাটি থামাও তো, আমি রাখছি, বলে নিশু কল কেটে দেয়। পরী নাস্তা এনে নিশুর পাশে দাঁড়িয়ে বলল, ও জেগে উঠেছে? অনেক আগে উঠে গেছে। পরী, তোমার মেয়েকে দাও, আমি নিয়ে যাই। আর তাছাড়া তো তোমার মেয়েকে আমায় দিতে চাইছিল না। আমি চুপ করে ওনার কথাগুলো শুনে বললাম, ভাইয়া, শুভ্র আমাকে শেষ করে দেবে। এই কথাটা আর একবার শুনলে, এই কথাটা আর বলবেন না। শুভ্রর সাথে তোমার সব ঠিক হয়ে গেছে পরী?
কোন দিন আবার কি হলো ভাইয়া যে ঠিক হবে? আমরা তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তুমি আগে থেকে আরও কিউট হয়ে গেছো পরি বলেই ঈশিতাকে কল দিল নিশু। ঈশিতা দেখো, আমাদের পরীর জান্নাত বলে অনেক কথা বলল। পরিও ঈশিতার সাথে কিছুক্ষণ কথা বলল। এর মধ্যে নিশু সব নাস্তা খেয়ে বলল, দারুণ নাস্তা বানাতে পারো তুমি পরি। এবার তো প্রতিদিন তোমার সাথে আমার দেখা হবে। আর শোনো, ভুলেও যেন আমাদের রিহার্সেল রুমে যেও না, তাছাড়া শুভ্র তোমায় আস্ত রাখবে না। পরি শুধু মুচকি একটা হাসি দিল। ওকে, তুমি থাকো, আমি গেলাম বলে নিশু চলে গেল। আমি আর রুম থেকে বের হই। বাসায় মানুষজন আসতে শুরু করে দিছে বিভিন্ন ডেকোরেশনের কাজগুলো করতে। খুব প্রয়োজন ছাড়া রুম থেকে একদম বের হই না। জান্নাতের নখগুলো বড় হয়ে গেছে। আমি রুমে বসে ব্লেড দিয়ে নখ কেটে দিচ্ছিলাম। জান্নাত শুধু নড়ে যাচ্ছে। মা, নড়ো না, হাত কেটে যাবে। এমন সময় নিদ্রা আপু রুমে ঢুকে সেদিকে তাকাতেই জান্নাত মা বলে কান্না করে উঠল। আমি ওর দিকে তাকিয়ে দেখি ওর হাত দিয়ে রক্ত বের হচ্ছে। আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল ওর হাত কাটা দেখে। আমি কি করে ফেললাম? নিদ্রা দৌড়ে এসে পরীকে বকতে লাগলো। কি, তুমি সাবধানে কাজ করবে না? আর ব্লেড কেন ব্যবহার করছো? নীল কাটার কি হয়েছে? তোমার হুঁশ কবে হবে? পরীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। জান্নাতের আঙ্গুল মুখে নিয়ে পরি বলল, সরি বাবা, আমি তোমার খেয়াল রাখতে পারিনি। ওর কান্না থামানোর চেষ্টা করতে লাগলো পরি। পরি, শুভ্র দেখলে তোমার কি হাল করবে জানোই তো, সাবধানে কাজ করবে না? আমার ভুল হয়ে গেছে আপু বলেই পরি জান্নাতকে ফিডিং করাতে লাগলো। এবার জান্নাত থেমে গেল এবং দুধ খেতে লাগলো। বাবা বা শুভ্রের কাছে ওকে নিয়ে যেও না, কিন্তু তাহলে তোমার অবস্থা খারাপ করে ছাড়বে বলে জান্নাতের নখের দিকে তাকাতেই দেখলো রক্ত নেই বা কাটা বোঝা যাচ্ছে না। পরি, তুমি ওর সব রক্ত চুষে খেয়ে নিছো? আজব তো, আমি এরকমই, প্রয়োজনে রক্ত নষ্ট করি না, এভাবেই খেয়ে ফেলি। রাতে শুভ্র এসে ফ্রেশ হয়ে উজু করে নামাজ দিয়ে দাঁড়াবে এমন সময় জান্নাত বাবা বলে ডেকে ওঠে। শুভ্র জান্নাতের কাছে যেতেই জান্নাত শুভ্রের কোলে উঠে গলা জড়িয়ে ধরল। আমি জান্নাতকে কোলে নিতে গেলে ও আসবেই না। শুভ্রর গলা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ধমক দিতে গিয়েও দিলাম না, আর কারণ শুভ্র আমাকে জ্যান্ত কবর দিবে ওকে যদি ওর সামনে ধমক দিই। জান্নাত, বাবা নামাজ পড়বে তো, আমার কাছে আসো মা। শুভ্র বলল, আচ্ছা থাক বলেই ওকে বুকে নিয়ে এক হাত ধরে নামাজ পড়ল। আল্লাহ, শুভ্র কিভাবে একে নিয়ে নামাজ পড়ল? জান্নাতের মনে হয় মজা লাগছিল যখন শুভ্র সেজদাতে যাচ্ছিল। শুভ্রকে বললাম, তুমি কি এটা কিভাবে করলে এত সহজে? আমার মাথায় বুদ্ধিটা আসতো না কখনো। তোমার মাথায় কিছু থাকলে তো আসবে, কুবুদ্ধির জাহাজ তো তুমি আবার। শুভ্র, ইনসাল্ট কেন করো? আমিও কোনো না কোনো দিক থেকে স্পেশাল। আমাকে নাস্তাহাল করার স্পেশালিস্ট তুমি। ভালোবাসার খুনসুটি যাকে বলে। দিনরাত এইভাবে অনেকটা কেটে যায়। এর মধ্যে একদিন অর্পিতাকে ওই শ্বশুরবাড়ির লোকেরা আশীর্বাদ করে গেল। এক রাতে আমি কানে ইয়ারফোন দিয়ে ইউটিউবে একটা গানে নাচ দেখছি। নিদ্রা আপু দেখতে বলেছিল তাই। শুভ্র রুমে এসে বলল, কি দেখছো পরি? কিন্তু পরি শুভ্রর কথা শুনতে পায় না, বসে গানই দেখছে। শুভ্র আর কিছু না বলে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। পরির কাছে শুভ্র এসে শুয়ে পড়তেই পরি ফোনটা রেখে বলল, শুভ্র তুমি কখন আসলে? সারাদিন ওটা কানে দিয়ে থাকলে আর শুভ্রকে দেখতে পাবে তুমি? ওগুলি নিয়ে থাকো। সরি, আমি বুঝতে পারিনি তুমি আসছো। তুমি চেঞ্জ হয়ে গেছো পরি, তোমার চেঞ্জ আমার জন্য অনেক কষ্টদায়ক। শুভ্র পাশ ফিরে শুয়ে পড়ল। পরি শুয়ে পড়ে পেছন দিক থেকে শুভ্রকে জড়িয়ে ধরে বলল, আমি নিজেও বুঝতে পারছি আমি চেঞ্জ হয়ে গেছি শুভ্র। বিয়েটা শেষ হয়ে যাক, সব ঠিক করে নেব। নিদ্রাপুর কথা ফেলতে পারি না যে। আমার থেকে বৌদি তোমার কাছে বড় হয়ে গেল? একদম না, তুমি তো তুমি, তোমার সাথে কোনো কিছুর তুলনা হয় নাকি? শুভ্রর ঘাড়ে বারবার মুখ ঘষছে পরি। প্রয়োজন পড়লে আমার কাছে আসো, তাই না? শুভ্র পাশ ফিরে পরির দিকে তাকালো। না, কিসের প্রয়োজন? তোমার উপর একমাত্র আমার অধিকার। তাহলে শুধু প্রয়োজন কেন? এমনি যখন তখন তোমার কাছে আসতে পারবো। পরি শুভ্রের বুকের মধ্যে ঢুকে পড়ল। শুভ্রের বুকের স্পন্দন শুনতে পাচ্ছে পরি, যেটা শব্দ পরির কাছে সবচেয়ে প্রিয় অনুভূতি। শুভ্র পরির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বেড থেকে উঠে এসে বক্সে একটা ঠান্ডা গান চালু করলো। পরি, আসো তোমায় কাপল ডান্স শেখাই। পরি শুভ্রর কাছে এসে বলল, তুমি এটাও জানো? আমেরিকায় থাকতে বান্ধবীদের সাথে এই নাচটা কয়েকবার করেছিলাম। ওখানে এগুলো সিম্পল ব্যাপার বলেই পরীকে এক টানে বুকে টেনে নিল শুভ্র। শুভ্র, তোমার গার্লফ্রেন্ড ছিল ওখানে? গার্লফ্রেন্ড তো অনেক ছিল, কিন্তু প্রেমিকা ছিল না বলেই পরীকে নিয়ে কাপল ডান্স করতে লাগলো শুভ্র। তুমি কি ড্রিঙ্ক করতে আগে? অনেক করেছি, এমনকি ড্রিঙ্ক করে দুর্ঘটনাক্রমে 5 দিন হসপিটালে ছিলাম বলেই শুভ্র পরীর হাত ধরে ঘোরালো।
আমি ভুলে ড্রিঙ্ক করেছিলাম, তার জন্য তুমি কেন শাস্তি দিয়েছিলে আমায়? পরি, ওটা আমার অতীত ছিল, যেখানে ওগুলো কাজ করা স্বাভাবিক আমার কাছে ছিল, কিন্তু এটা আমার বর্তমান বলেই শুভ্র পরির কোমরে হাত দিল। তুমি কোনো নারীর সাথে শারীরিক সম্পর্ক করেছো? আমি বাদে। পরি, তুমি কি আমার সাথে বিয়ে হওয়ার আগে অবৈধভাবে এই কাজটি করেছিলে কারোর সাথে? ছি, তুমি কী সব বলছো? আমি কেন এগুলো কাজ করতে যাব? তোমার মাথা ঠিক আছে? তাহলে তুমি কেন আমাকে এ ধরনের প্রশ্ন করো? আমার নারীর প্রতি কোনো আসক্তি জাগেনি কখনো। আমি পৃথিবীর কয়েকটা হাইফাই বারে ড্রিঙ্ক করেছি, ভার্সিটিতে অনেক ওকেশনে বান্ধবীদের সাথে ডান্স করেছি, প্রচুর ট্রাভেল করেছি, আরও অনেক কিছু, কিন্তু সেগুলো সব ওপেন প্লেসে করেছি। আমি একটা ফ্যামিলি থেকে পড়াশোনা করতাম। ফ্যামিলিটা অনেক মার্জিত ছিল, তাই আমি কখনো লিমিট ক্রস করিনি। তুমি হয়তো জানো না, আমার এসবের সাথে ছিল ওই পরিবারের 50 বছর বয়সী আমার একটা আঙ্কেল। আমার ভার্সিটির শিক্ষক ছিল সে। তার সন্তানদের সময় দিত না যতটা আমাকে উনি সময় দিতেন। এখন বুঝি কেন উনি আমার সাথে সব সময় থাকতেন। তাই নোংরা কাজ করা আমার জন্য অসম্ভব। আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে করতাম এগুলো। আমার টার্গেট ছিল অন্য কিছু হওয়ার, কিন্তু পড়ালেখা শেষ হওয়ার পর মা আমাকে একদিনেরও বেশি সেখানে এনজয় করার সুযোগ অবধি দেয়নি। দেশে ফিরে আসি। আমি এখন যেই পেশায় আছি এটা আমার পছন্দ হয়, তাই এটার জন্য ট্রাই করতেই প্রথমে চান্স পেয়ে যাই। তুমি যেহেতু পবিত্র, তাই বিয়ের আগে আমিও এই ব্যাপারে পবিত্র ছিলাম। যে যেমন তার জীবন সঙ্গী তেমন হবে, এটা কি তুমি জানো না? তুমি মেয়েদের এইভাবে ছুঁয়ে ডান্স করছিলে? কাপল ডান্স এইভাবেই করতে হয় পরি। কথাটা শোনার পরেই পরি শুভ্রকে একটা জোরে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে বলল, আমাকে একদম ছুবে না, আমার কাছে আসবে না একদম। পরি রুম থেকে বের হয়ে যায়। শুভ্র স্তব্ধ হয়ে গেল পরির এমন আচরণে। এই রাতে পরি বাসা থেকে বের হয়ে সুইমিং পুলে বসে পানিতে পা ডুবিয়ে বসে রইল। আজ আর তার কোনো ভয় করছে না, কারণ ও খুব কষ্ট পাইছে, চোখের পানি মানছে না। শুভ্র অন্য মেয়েদের সাথে বলেই কান্না করতে লাগলো। শুভ্র বেলকনিতে দাঁড়িয়ে পরীকে দেখছে। পরীর ব্যবহারে শুভ্র অত্যন্ত কষ্ট পেয়েছে। শুভ্র একটা সিগারেট ধরিয়ে টানছে আর পরীকে দেখছে। অনেকক্ষণ পর পরী পুল থেকে উঠতেই শুভ্র বেলকনি থেকে রুমে এসে লাইট অফ করে দিয়েই শুয়ে পড়ল। পরী রুমে এসে দেখে শুভ্র ঘুমিয়ে পড়েছে। শুভ্র তুমি খুব খারাপ বলে আর একটিও কথা না বলে শুয়ে পড়ল। আজ অর্পিতার গায়ে হলুদ। দুজনের হলুদ কমিউনিটি সেন্টারে হচ্ছে একসাথে, কিন্তু বিয়ে হবে শুভ্রদের বাসায় আর বৌভাত রনকদের বাসায়। সন্ধ্যা সবাই রওনা দিল কমিউনিটি সেন্টারে, কিন্তু পরি আর নিতাইকে কোথাও দেখা গেল না। অনিল জান্নাতকে নিয়ে আছে। জান্নাত একটা হোয়াইট ফ্রক পরেছে, অসম্ভব সুন্দর লাগছে। শুভ্র পরীকে বারবার কল দিচ্ছে, কিন্তু রিসিভ করছে না। শুভ্র এখানে আকিককে দেখেছে, এটাই শুভ্রের চিন্তার বিষয়। পরিণীতায় সামনে বসে আছে সাদা একটা লেহেঙ্গা পরে। এটা শুভ্র দিয়েছে, ম্যাচ করে সব ভারী গহনা অবধি। শুভ্র ড্রেসটা বেডে রেখে দিয়েছিল, আর পরি ওটা নিয়ে নিতাইয়ের সাথে পার্লারে এসেছে। দাদু যেভাবে বলবে ওভাবে সাজিয়ে দেন, কারণ এর আগের বারও নিতাই সাজের ব্যাপারে খুব দক্ষতার পরিচয় দিয়েছিল। এবারও তাই হলো। খুবই হালকা মেকআপ, যেহেতু শীতের আমেজ চলে আসছে, তাই চুলগুলো ছেড়ে দিতেই বলল নিতাই। শুধু কয়েকটা সাদা গোলাপ গেঁথে দিল চুলে, ব্যাস কমপ্লিট। ম্যাম, আপনাকে দারুণ লাগছে। হাতের চুড়িটা খুলে ফেলি? না না, ওটা আমার বিয়ের চুড়ি, থাক ওটা। এর সাথে ম্যাচিং করে চুড়ি পরে দেন। দাদু আমাকে ভালো দেখাচ্ছে তো? এক কথা চমৎকার। শুভ্রের পছন্দ হবে তো? শুভ্রকে সারপ্রাইজ দিব তো, তাই। পরি, এটা কিন্তু ঠিক না। আমি থাকতে শুভ্রকে নিয়ে টানছো কেন? আমি গাছ বড় করলাম আর শুভ্র নিয়ে যাবে? যার জিনিস সে তো নিবেই দাদু। পরি আর নিতাই গাড়িতে চড়ে রওনা দিল। তন্নিকে দেখে নিদ্রা ভীষণ ভয় পায়। একে তো ইনভাইট করেনি, তাহলে এ কেন সবার সাথে আসছে? নিদ্রা, কেমন আছিস? তুই এখানে কেন? বিনা দাওয়াতে শুভ্রের বউকে দেখতে এলাম। টেনশন নিস না, দেখেই চলে যাব। কিন্তু নিদ্রার টেনশন বেড়েই গেল। একে বিশ্বাস নাই। আমি দাদুর সাথে এসে পড়লাম। বাবা গো, এত মানুষ দেখে আমার হাত পা কাঁপছে। দাদু, এখানে কত মানুষ হবে? 1000 পার হয়ে যাবে। 2 পরিবারের তো, তাই। আমি পার্স থেকে ফোন বের করে দেখি শুভ্রের কল 15 বারের বেশি। আমাকে আজ আর আস্ত রাখবে না। দাদু, শুভ্রকে কল দেন তো, ও কোথায় আছে? ওই যে সামনে দেখো, রেলিং ধরে দাঁড়িয়ে আছে, হয়তো তোমাকেই খুঁজছে। পরি দৌড় দিল। পরির দৌড় দেখে নিতে হেসে বলল, এভাবে দৌড়াও না, কারোর সাথে ধাক্কা খাবে। কে কার কথা শুনে এক দৌড়ে শুভ্রর পেছনে এসে দাঁড়ালো। শুভ্র ফোনে কার সাথে যেন কথা বলছে আর এক হাত রেলিং দিয়ে দাঁড়িয়ে আছে। পরি চট করে এক হাতের নিচ দিয়ে শুভ্রর একদম বুকের কাছে গিয়ে দাঁড়ালো।
শুভ্র চমকে ওঠে পরীর এমন কাণ্ডে। শুভ্র, তোমাকে যা লাগছে না, আমি পুরোই ফিদা হয়ে গেছি। ওম্মা বলে একটা ইশারায় কিস দিল শুভ্রকে। শুভ্র, তুমি আমাকে খুঁজছো তাই না? আমাকে কেমন লাগছে? শুভ্র তো অবাক পরীর কাণ্ড দেখে। কি শুরু করেছো? এতগুলো মানুষের সামনে বলেই শুভ্র সরে আসলো, কিন্তু ওই অবস্থায় দুজনে ক্যামেরায় বন্দি হয়ে গেল। পরী পার্স থেকে একটা ছোট্ট বক্স বের করে শুভ্রর সামনে ধরে বলল, এটা আমাকে একটু পরিয়ে দিবা? আমার খুব শখ তোমার হাতে পরে নিব। বিয়েতে যে 7 পাথরের ছোট্ট ডায়মন্ডের নাকফুল শুভ্র পরীকে দিয়েছিল, এটা সেটা। শুভ্র রেগে গিয়ে বলল, পরী কি ভীমরতি শুরু করেছ? এতগুলো মানুষের সামনে আমি তোমাকে এটা পরিয়ে দেব? এখানে কোনো রুম নেই? তাহলে সেখানে গিয়ে পরিয়ে দিবা, চলো। শুভ্র প্রচণ্ড রেগে গিয়ে বলল, এক থাপ্পড়ে সব ভীমরতি তোমার ছুটাবো। কি শুরু করেছো এসব? আর এভাবে এত সাজছ কেন? তুমি জানো না সাজগোজ আমি একদম পছন্দ করি না? সিম্পলভাবে আসতে পারোনি? নিজের রূপ সবাইকে দেখাইতে হবে? এবার পরে মাথা নিচু করতেই শুভ্র বলল, এক ফোঁটা পানি যদি আজ তোর চোখ থেকে পড়েছে, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। স্যার, এটা কি আমাদের ম্যাম? বলি একটা ফটোগ্রাফার পেছন থেকে ওদের সামনে আসলো। শি ইজ মাই ওয়াইফ। ম্যাম প্লিজ স্যারের সাথে একটু দাঁড়ান তো, কয়েকটা পিক উঠাই। বলে শুভ্র আর পরীর কতগুলো পিক উঠালো এবং চলে গেল। এবার শুভ্র পরীর দিকে তাকিয়ে বলল, তোকে কতবার কল দিছি, ফোন বের করে দেখ। ইচ্ছা করছে তোকে কী যে করি জাস্ট ভেবে পাচ্ছি না। সরি, বুঝতে পারিনি, দাদুর সাথে ছিলাম। এবার শুভ্র কিছুটা ঠান্ডা হলো। আচ্ছা ঠিক আছে, একা একা একদম থাকবা না, মার কাছে কাছে থাকবা সবসময়। কেউ ডাকলে একা যাবা না, মার কাছে যাও এখন। আমি মাকে খুঁজে পাচ্ছি না, নাকফুলটা একটু টুপ করে একটু পরিয়ে দাও না, বেশি সময় লাগবে না তো। পরি দাঁতে দাঁত চেপে ধমক দিল শুভ্র, আবার শুরু করেছ? নিজে পরিয়ে নাও। পরব না বলে শুভ্রর কাছ থেকে চলে এসে পরি অনিতাকে খুঁজতে লাগলো। শুভ্র পরীকে আবার কল দেয়। পরি ফোন রিসিভ করে বলল, ফোন দেন কি আল্লাহ, আবার এসব ভাষা শুরু করছো? আমার দিকে তাকাও। পরি দূর থেকে শুভ্রর দিকে তাকায়। শুভ্র হাসছে। শুভ্র, তোমার কাছে যাই, নাকফুলটা পরিয়ে দাও না। আগে তোমার বলা উচিত ছিল পরি, বাসায় বললে পরিয়ে দিতাম, এখানে সম্ভব না। আই লাভ ইউ সোনা বলে ইশারায় কয়েকটা কিস করলো শুভ্র। দারুণ লাগছে তোমাকে। পরির খুশি দেখে কি। আই লাভ ইউ টু মাই হার্ট বলে কিস করতে যাবে এমন সময় শুভ্র বলল, মান সম্মান আর তুমি রাখবা না, এখন না, বাসায় গিয়ে করো। মাকে পাইছো? না। তোমার পিছন দিকে একটু দূরে তাকাও, ওখানে মা দাঁড়িয়ে আছে। তুমি যাও, আমি এখান থেকে দেখছি তোমায়। তুমি আমাকে এতক্ষণ ধরে খুঁজছিলা তাই না? আমার জন্যই দাঁড়িয়েছিলাম বলেই ফোনে শুভ্রের সাথে কথা বলতে বলতে অনিতার দিকে পা বাড়ালো পরি। সবই তো বোঝো কেন দাঁড়িয়েছিলাম এত ব্যস্ততার মধ্যেও। নিজের রানীকে সেভ করে রাখতে হয় ম্যাম। পরি অনিতার কাছে গেলে শুভ্র বলল, মার সাথেই সবসময় থাকবা বলে শুভ্র কল কেটে দিয়ে অন্যদিকে চলে গেল। পরি কইছিল এতক্ষণ? কখন থেকে খুঁজছি তোমায়। দাদুর সাথে ছিলাম মা, আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা মা, এতগুলো সব লোক অর্পিতাকে হলুদ মাখাবে? তাহলে তো অর্পিতার গাল আর গাল থাকবে না। ধুর পাগলি, কী যে বলো না তুমি, দেখোই না কি কি হয়। তোমাকে অর্পিতা ডাকছিল, যাও ওদিকে আছে। আর শোনো, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। শুক্রিয়া মা বলে পরি অর্পিতার কাছে যেতেই নিদ্রা ওকে টেনে নিয়ে গেল অনিলের কাছে। অনিলের কিছু বিদেশি বিজনেস পার্টনার ছিল সেখানে। অনিল তার 2 পুত্রবধূকে তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। জান্নাত ওর মাকে দেখে মাম মাম বলে ডেকে উঠল। পরি জান্নাতকে কোলে নিল এবং কয়েকটা কিস করে বলল, আমার মাকে আজ বেশ লাগছে তো। অনিল আবার জান্নাতকে কোলে নিয়ে বলল, পরি আমি ওকে নিয়ে আছি, ওকে নিয়ে টেনশন করতে হবে না, তোমরা এনজয় করো। না বাবা, আমার সমস্যা নাই, ওকে নিয়ে এনজয় করতে পারবো বলে জান্নাতকে কোলে নিয়ে অর্পিতার কাছে চলে যায় পরি আর নিদ্রা। অর্পিতা আর রনক একসাথে বসেছিল। নিদ্রা আর পরি সেখানে যেতেই অর্পিতা জান্নাতকে কোলে নিয়ে একটা কিস করে বলল, জান্নাত তোমাকে দারুণ লাগছে বাবা। রনক কখনো পরীকে দেখেনি বা পরিও ওকে দেখেনি। চট করে রনক নিদ্রাকে বলল, বৌদি আপনাকে তো চিনি, কিন্তু শুভ্রের বউ কোনটা তাকে দেখলাম না তো। রনক, এইটাই ছোট বৌদি বলে পরীকে দেখিয়ে দিল অর্পিতা। রনক অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনি তাহলে সেই পরি? আপনি আমার অনেক ছোট, তাছাড়া শুভ্র আমার ফ্রেন্ড, তাই নাম ধরেই ডাকলাম, কিছু মনে করেন না। পরি বলল, তোমাকে দেখে এমনি আকিক পাগল হয়নি। ওর পাগল হওয়ার যুক্তি আছে বটে। কথাটি মনে মনে রনক বলে। একটা মুচকি হাসি দিয়ে উঠল। পরি শুধু একটা মুচকি হেসে মাথা নাড়ালো।
নিদ্রার সাথে অনেক কথা হয় রনকের, কিন্তু পরি আর একটাও কথা বলে না রনকের সাথে। রনকের দুই বৌদিকে দেখে পরি হা করে তাকিয়ে নিদ্রাকে বলল, ওটা শাড়ি না মশারি আপু? এত পাতলা পোশাক কেউ পরে? এই চুপ করো, ওরা যা মনে তাই পড়ুক, একটা কমেন্টও করবা না। টিকটক দেখে ভালো ডায়লগ শিখছে দেখছি। ওরা বর পক্ষ আর আমরা কনে পক্ষ, তাই ওরা বেশি ভাব দেখাবে, তাই চুপচাপ করে শোনো আর দেখো। অর্পিতার বন্ধু বান্ধবীরা 24 জন এসেছে। সবাই একই ড্রেস ম্যাচিং করে পরেছে, দেখতে চমৎকার লাগছে। ছেলেরা পাঞ্জাবি পাজামা আর মাথায় পাগড়ি, এবং মেয়েরা স্কার্ট পরেছে, সাথে চুলে ফুল নিয়ে খোপা করা। প্রথমেই ওরা ডান্স শুরু করলো। একজন করে ডান্স করছে আর ভিতরে ঢুকছে বিভিন্ন হিন্দি গানের তালে তালে। এবার অনেকের অনেকগুলো ফ্রেন্ড পাঞ্জাবি আর ধুতি পাজামা পরা আর মেয়েরা শাড়ি পরা ছিল, তারাও এক এক করে একইভাবে ঢোকে। আমি কখনো এত জাঁকজমক বিয়ে দেখিনি। সবাই হল রুমের ভিতরে ঢুকছে আর অনেকগুলো মেয়ে বিভিন্ন ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করছে তাদের। এবার অনেকের দুই বৌদি একসাথে ডান্স করলো হিন্দি গানের। আমার তো মনে হলো মাদ্রাজি গানের দাপানো নাচ ছাড়া আর কিছু না। আমি হাসতে গিয়ে নিদ্রা আপু আমার মুখ চেপে ধরলো। পরি, কী করছো? ওরা যদি জানে তুমি ওদের দেখে হাসছো তাহলে এর পরিণতি খুব খারাপ হবে। পরি চুপ করে গেল নিদ্রার কথা শুনে। সরি আপু। নিদ্রার অনেকের বাবা মা সহ সবার সাথে কথা বলল পরীকে সাথে নিয়ে গিয়ে। হাবে তু লং ভেমে লাচি তেরে পিছে আগাওয়াচি শিরোনামে নিদ্রা আপু একটা ডান্স করলো। আপুর এত গুণ, চমৎকার নাচ করে সবাইকে তাক লাগিয়ে দেখালো। অনেকে ডান্স করে দেখালো, এমনকি কাপল ডান্স করেও দেখালো। ইংলিশ আর হিন্দি গান সব। একটা বাংলা ডান্সও করলো না কেউ। স্টেজের লাইট অফ, এটা নিদ্রার প্ল্যান ছিল, কিন্তু গান শুনে হতভম্ব হয়ে গেল নিদ্রা। অন্য গানে পরি ডান্স করছে। ও গড, মানসম্মান রেখো একটু, এটার কথা ছিল না তো। পরি আর নিতাইয়ের প্ল্যান ছিল এটা। ডানা কাটা পরি। স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে হায় প্রেমে ছড়াছড়ি। হায় রে কী যে, হায় রে কী যে করি। আমি ডানা পরি, আমি ডানা পরি শিরোনামে বাংলা গানের নাচ করছে পরি। একটু পর নিতাইয়ের এন্ট্রি। হো অ্যাঞ্জেল অ্যাঞ্জেল, আমিও তো সিঙ্গেল, বাচ্চে মনের জিঙ্গেল প্যা প্যা বলেই নিতাই নেমে যায়। পরি বাকিটা কমপ্লিট করে নাচ শেষ করে স্টেজ থেকে নেমে নিতাইয়ের কাছে গিয়ে বলল, দাদু আমরা পেরেছি, ইয়াহু বলেই একটা চিৎকার দিল। পুরো অনুষ্ঠানের মেহমানরা তো দেখে অবাক হয়ে গেল নিতাইয়ের এন্ট্রি দেখে। শুভ্র এটা দেখে প্রচুর হাসছে। এই দুইজন পারেও বটে। কৌশিক এসে শুভ্রকে বলল, পরি তো ফাটিয়ে দিল, সব থেকে বেস্ট ডান্স ছিল, তার মধ্যে ভালোবাসা ছিল। দাদুকে কত খুশি দেখাচ্ছে। দাদু যদি ইয়াং হতো তাহলে তোর চান্স ছিল না শুভ্র। বিমলাকে কয়েকজন বলল, তোমার প্রতি কার সাথে নাচ দেখালো, তাও এ বয়সে? ওটা শুভ্রর বউ। ওদের দুজনের মধ্যে অনেক গভীর সম্পর্ক, তাই এভাবে নাচে। সবাই তো বেশ অবাক হলো। এরকম সম্পর্ক অনেকের মধ্যে থাকে না। এখনও এমন সম্পর্ক আছে বলে দুনিয়াতে পারিবারিক সম্পর্ক টিকে আছে। বিমলা হেসে পরীর কাছে গেল। এই পরি, এই গানের নাচ কবে শিখলা? বেশ হয়েছে বলে নিদ্রা খুশিতে পরীকে জড়িয়ে ধরল। পরি তো হাঁপিয়ে যাচ্ছে। ওই ছুরি, তুই আবার আমার স্বামীকে নিয়ে নাচছিস? তুমি তো পারো না, তাই আমি না হয় নিয়ে নাচলাম, তাই বলে হিংসে করবা বিমলা সুন্দরী? বিমলা সুন্দরী কথাটা শুনে বিমলা এদিক ওদিক তাকিয়ে বলল, আমার আর সম্মান রাখবি না বলে বিমলা চলে গেল। এই পরি বলেই দূর থেকে ঈশিতা চিৎকার দিয়ে এসে পরীকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আপু? ভালো। তোমার নামের সাথে গান একদম পারফেক্ট, অসম্ভব সুন্দর লাগছে তোমাকে, একদম ডানা কাটা পরি। শুক্রিয়া আপু। নিশু ভাইয়া আর বাসার সবাই আসেনি? এমন সময় অর্পিতার বান্ধবীরা লীলাবতী ভরজবতী সৈগ কী দিয়ে সাজায় বোতরে গানের নাচ করে হলুদ অনুষ্ঠানটি শুরু করলো। আগে পরিবারের সবাই হলুদ মাখালো। এই প্রথম আমি আর শুভ্র প্রথমে একসাথে অর্পিতাকে হলুদ মাখালাম। শুভ্র অর্পিতাকে একটা বক্স উপহার দিল। জানি না সেখানে কী ছিল। আমি অর্পিতাকে এক বক্স কিটক্যাট চকলেট উপহার দিয়ে বললাম, অর্পিতা এটাই আমার কাছে ছিল। অর্পিতা পরীকে জড়িয়ে ধরে বলল, আজকে সেরা উপহার বৌদি, এটা বলি বের করে খেতে লাগলো। সুব্রত পরীর কাণ্ড দেখে রেগে গেল, কিন্তু কিছু না বলে উঠে গেল। পরি, তুমি আসলে আজব। এমনি তোমাকে দেখে আগে ক্রাশ খায়নি। যে কোনো ছেলে তোমায় এবং তোমার ব্যবহার দেখে ক্রাশ খেতে বাধ্য। অনেক নিষ্পাপ তুমি একটা মেয়ে। আমি সত্যি কথাগুলো বলছি, তবে তোমাকে ছোট বোনের মতোই আমি দেখি। আমার কোনো বোন নাই। আমি আবার মুখের উপর সত্যি কথা বলি, রনক বলল। পরি কিছু না বলে উঠে গিয়ে শুভ্রর কাছে দাঁড়ায়। কথাটা পরীর খুব খারাপ লাগছে। দুনিয়াতে আর কোনো গিফট পাওনি যে হলুদের চকলেট দিতে হবে তোমার? বাথরুমে কেন করো?
সরি বলে পরি একদম শুভ্রের গা ঘেঁষে চুপ করে দাঁড়িয়ে রইল, কারণ রনকের কথায় আকিকের নাম শুনে ওর প্রচণ্ড খারাপ লাগছে। ওর জন্য এদের দুই ফ্রেন্ডের মধ্যে এত শত্রুতা। দুই পরিবার মিলে অনেক পিক তোলা হলো, শেষে শুধু শুভ্রদের পরিবারের পিক তোলা হলো। এবার শুভ্র পরীকে একদম কাছে টেনে নিল, আর কোলে জান্নাত ছিল শুভ্রের। অনেকগুলো পিক তুলল। হলুদের অনুষ্ঠান জমে গেছে। অনিল এসে পরীর কাছ থেকে জান্নাতকে কোলে নিয়ে অন্যদিকে চলে গেল। হয়তো সবার সাথে পরিচয় করে দিবে অনিলের মাধুরীকে। হাই পরী, কেমন আছো? রোমান বলল। জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। চিনতে পারছো দেখছি। তুমি যে এত নাইস সেদিন আফসালতে বুঝতে পারিনি। দারুণ লাগছে তোমাকে। হঠাৎ কেউ পরীর চোখ ধরে চুপ করে রইল। পরী হাত দিয়ে দেখলো একটা ছেলের হাত, তাই ছিটকে দুহাত পেছনে গিয়ে তাকিয়ে দেখে নিশু। ও ভাই, আপনি? আমি তো ভয় পেয়ে গেছি। তুমি আবার আমাকে ভয় পাও বলে নিশু হেসে উঠল। পরিদি, আপনাকে অনিল আঙ্কেল ডাকছে কী জন্য জানো বলে একটা মেয়ে পরীকে ডেকে নিয়ে গেল। কিন্তু পরী নিজেও জানে না তার জন্য বিপদ দাঁড়িয়ে আছে। পরী কিছু দূরে যেতেই কেউ যেন ওর মুখ চিপে ধরে একটা প্যান্ডেলের আড়ালে নিয়ে গেল। একদম নিরিবিলি জায়গা। এটা আর কেউ না, আকিক ছিল। আকিককে দেখে পরী ভীষণ ভয় পেয়ে ধাক্কা দিয়ে ওকে দূরে সরিয়ে দেয়। আপনার সাহস কী করে হয় আমার গায়ে হাত দেওয়া? বলেই পরী একটা চড় দেয় আকিককে। আকিক ভীষণ রেগে গিয়ে পরীর একদম কাছে এসে ওর বাহু শক্ত করে ধরে বলল, মেয়ে মানুষের এত তেজ থাকা ভালো নয়। আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি এখন। কাল সকালে নিজের এই সুন্দর মুখ কাউকে দেখাতেও পারবে না। ছাড়ুন বলছি আমাকে, বলেই চিৎকার করে উঠল পরী। কিন্তু এত মানুষের ভিড়ে চিৎকার কোনো কাজে দিল না। পরী, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি তো শুধু আকিকের হওয়ার কথা ছিল, কিন্তু শুভ্র এসে সব নষ্ট করে দিছে। আকিক ফোন বের করে বলল, দেখো, যেদিন তোমাকে দেখতে গিয়েছিলাম সেদিন এই পিকটা উঠাইছিলাম। সেদিন শুধু তুমি আমার জন্য সেজেছিলা। কেন এমন হলো? আমি তো এমনটা চাইনি। দেখেন ভাইয়া, ভাগ্য বলে কিছু আছে। আমি বা শুভ্র কেউ কাউকে চাইতাম না। বিয়ের পর আমাদের সম্পর্ক হয়েছে। ও আমাকে খুব ভালোবাসে। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার মেয়ে আছে একটা। কোনো কথায় আকিকের কানে যাচ্ছে না। পরীর একদম কাছে এসে এক ধ্যানে তাকিয়ে আছে। পরী নেশা ধরে যায় তোমায় দেখলে। ঠিক থাকতে পারি না। 3 বছর পার হয়ে গেছে, তবুও ভুলতে পারছি না। তোমাকে শুভ্রর সাথে দেখলে আমার খুব কষ্ট হয়। পরীর চোখ দিয়ে ঝরঝর করে পানি বেয়ে যাচ্ছে। ঘৃণা আর লজ্জায় মাথা নিচু করে আছে। পরী, তোমাকে এমন একটা জায়গায় আনছি, এখানে কেউ আসবে না। তার ভিতর পুরো দমে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তোমার খোঁজ অবধি কেউ নেবে না। সবাই সবার কাজে ব্যস্ত। এখানে যদি তোমাকে রেপও করি তাহলে কোনো রিস্ক নেই। রেপ করলে কি শুভ্র তোমায় নিবে? না নিলে আমার জন্য ভালো। সত্যি কোনো রিস্ক নেই, তাই না আকিক? আমি বেঁচে থাকতে তুই ওকে রেপ করতে চাবি, আর আমি শুভ্র বসে বসে দেখবো সেটা? একদম 10 হাত মাটির নিচে পুঁতে ফেলবো তোকে। আকিক চমকে পেছনে তাকিয়ে দেখে শুভ্র রাগি চোখে ওদের দিকে তাকিয়ে একটু দূরে দাঁড়িয়ে আছে। আকিক পরীকে ছেড়ে দেয়। পরী শুভ্রর কাছে আসতে শুভ্র গায়ের শক্তি দিয়ে পরীকে একটা থাপ্পড় মারে। পরী সাথে সাথে আকিকের দিকে তাকায়। আকিক তাচ্ছিল্য সহকারে হেসে ওঠে, যেটা পরীর কাছে প্রচণ্ড কষ্টকর। এই তোমাকে কতবার বলেছি কেউ ডাকলে একা একা যাবে না। একা কেন এসেছো এদিকে? ফোন কই তোমার? কতবার কল দিছি। তোমাকে যেন এখানে আর 1 মিনিটও না দেখি। বাইরে গাড়ি আছে, আর একটা কথা না বলে বাসা যাও এক্ষুনি। অনেকটা দূরে তন্নি দাঁড়িয়েছিল। শুভ্রকে ফলো করতে করতে এখানে চলে আসছে। এটাই তাহলে শুভ্রর বউ? বাহ, বউকে দেখছি ভালোই শাসন করে। বেশ ইন্টারেস্টিং তো। দেখি জল কতদূর গড়ায় বলে তন্নি দাঁড়িয়েই রইল। পরী শুভ্র থাপ্পড় খেয়ে যতটা কষ্ট না পাইছে তার থেকে আকিকের তাচ্ছিল্য হাসি দেখে প্রচণ্ড রেগে গেছে। আকিকের সামনে শুভ্রকে জড়িয়ে ধরে শুভ্রর বুকে কয়েকটা কিস করলো এবং কঠোর চোখে আকিকের দিকে তাকালো। আকিক বেশ ভয় পেয়ে গেছে পরীর তাকানো দেখে। পরী, ছাড়ো, কি করছো? বাসায় যাও। কিন্তু পরীর কোনো ছাড়ার নাম নেই। শুভ্র এদিক ওদিক তাকাতেই তন্নিকে দেখতে পেল। এই মেয়ে আমার সংসার ভাঙার জন্য দেখছি উঠে পড়ে লাগছে বলেই পরীকে একটু উঁচু করে তুলে ও ঠোঁটে কয়েকটা কিস করলো। এভাবে আরও কয়েকটা কিস করে পরীকে ছেড়ে দিল। শুভ্রর এই কিসের অর্থ এক ঢিলে 2 পাখি শিকার করা। তন্নি আর আকিক বেশ অবাক হয়ে গেল এদের এমন ভালোবাসা দেখে। তন্নি তো মনে মনে বলল, শুভ্র যদি আমাকে বিয়ের পর কারোর সামনে এইভাবে এত জোরে চড় মারে, জড়িয়ে ধরা তো দূরে থাক, ওর সাথে ছাড়াছাড়ি হয়ে যেত। আর এ দেখছি পুরোই উল্টো। শুভ্রর কিসগুলো পেয়ে পরী শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। পরী, ছাড়ো, এটা আমাদের বেডরুম না যে এখন রোম্যান্স করবা। বাসায় যাও। পরী শুভ্রকে ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু তন্নির ফাঁদ থেকে আর বাঁচতে পারেন না পরী, যেটা শুভ্র নজরে আর পড়ে না। আকি, কি ভেবেছিস তুই? পরীকে খুঁজে পাবো না আমি? এত কিছু সামাল দিতে পারি, নিজের বউকে আগলে রাখতে পারবো না? আজ অর্পিতার গায়ে হলো, তাছাড়া তোর হাল এমন করে ছাড়তাম তুই নিজেও কল্পনা করতে পারতিস না। আকিক, এত খারাপ তো তোর চরিত্র ছিল না।
প্রতিযোগিতা লাগছিস আমার সাথে, আমাদের আলাদা করে দেখাস বলে শুভ্র চলে যায়। এদিকে তন্নি পুরোপুরি পরি ব্রেন ওয়াশ করে ছেড়ে দিয়েছে এতটুকু সময়ে। পরি জান্নাতকে নিয়ে চলে বাসায় আসে। শুভ্র একটা নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে পরীকে কল দিচ্ছে কিন্তু ধরছে না। শেষে বাসায় কল দিল। কাজের লোককে বলল, পরি কি বাসায় গেছে? হ্যাঁ, অনেকক্ষণ আগে বাসায় আসছে তো। আচ্ছা ঠিক আছে বলেই শুভ্র কল কেটে দিয়ে পা বাড়াতেই তন্নি পেছন দিক থেকে শুভ্রকে জড়িয়ে ধরে। শুভ্র না দেখেই ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে দেখে তন্নি। শুভ্র প্রচণ্ড রেগে গিয়ে বলল, এই মেয়ে, তোমার সাহস কী করে হয় আমার গায়ে হাত দেওয়া? 4 বছর আগের থাপ্পড়ের কথা ভুলে গেছো? আমার ভিতর কি কম ছিল যে আমি তোমার বউ হওয়ার যোগ্য ছিলাম না? 4 বছরের বেশি সময় ধরে তোমায় ভালোবাসি, আর সেখানে একটা মেয়ে এসে তোমার সাথে সংসার করবে, এটা আমি কি করে মেনে নিই? দেখো তন্নি, যার ভাগ্য যার সাথে আছে তার সাথে সে হবে। পরির সাথেও আমার তেমন দুর্ঘটনাবশত ভাগ্য একসাথে জুড়ে গেছে। তাই প্লিজ পাগলামো করো না, নিজে বিয়ে করে নাও, আমার পিছে না ঘুরে। আমি পারবো না শুভ্র, প্লিজ বোঝার চেষ্টা করো। পাগল হয়ে গেছো তুমি? আমার একটা মেয়ে আছে, ওরা আমার জীবন, আমি তাদের ছেড়ে তোমার কাছে আসবো? শুভ্র, তুমি কোনোদিন সুখী হবা না। দেখো, বাসায় যাও, তোমার বউর এবার রূপ ভালো করে টের পাবে, আমি সেই ব্যবস্থাই করেছি। দেখলাম বউ তোমাকে খুব ভালোবাসে, সেটাও এবার দেখবা সেই ভালোবাসা কতদূর অব্দি যায়। শুভ্র মুচকি এসে বলল, এর মধ্যে পরি ব্রেন ওয়াশ করে ফেলেছো দেখছি, আমাকে ভয় দেখাচ্ছ? আমার পিছে না পড়ে নিজেরটা নিয়ে ভাবো, তাহলে তোমারই উপকার হবে। তোমার তো লজ্জা বলতে কিছু নাই, শুধু লজ্জা কেন, বেহায়া একটা মেয়ে তুমি। আমি সব দিক দিয়ে পারফেক্ট, তাই আমাকে ছাড়তে পারছো না, তাই না? কিন্তু এর আগের রেকর্ড বলে ডজন খানেক রিলেশনে মেতে উঠেছিলে তুমি। আমার মুখ খুলে নিও না। তুমি তো 4 বছর আমার পিছে ঘুরছো, আর এমনই মেয়ে আছে যে তার দ্বিগুণ সময় ধরে আমায় এখনও চায়। তাই নিজেকে নিয়ে এত উৎফুল্লতা করার মতো কিছু নেই তোমার, বুঝছো? শুভ্র সেখান থেকে চলে আসে, কিন্তু মনে ভয় থেকেই যায় এই পরী কী না কি করে ফেলে তার জন্য। 12টায় অনুষ্ঠান শেষ করে সবাই বাসায় ফিরল। শুভ্র রুমে এসে দেখল দরজা ভিতর থেকে চাবি দেওয়া, তাই চাবি বের করে লক খুলে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পুরো রুমে জিনিসপত্র ছড়ানো ছিটানো, অনেক জিনিস ভাঙচুর। পরীর লেহেঙ্গা ফ্লোরে পড়ে আছে, গহনাও। জান্নাত বেডে ঘুমিয়ে আছে, কিন্তু পরী নেই। পুরো ফ্লোরে পানি ছড়ানো। পরীকে না দেখে শুভ্রর বুকের ভিতর ভয় হতে শুরু করলো। পরী বলে কয়েকবার শুভ্র ডাক দেয়, কিন্তু কোনো রেসপন্স নাই পরীর। শুভ্র সোজা বেলকনিতে গিয়ে দেখে পরী দেয়াল হেলান দিয়ে ফ্লোরে বসে আছে। লম্বা চুল দিয়ে পানি টপ টপ করে পড়ে ফ্লোর ভিজে গেছে। শুভ্র নতুন শার্ট একবারও পরেনি, সেটা পরে বসে আছে, হাফ কোয়ার্টার প্যান্টও। পরী কিছুদিন যাবৎ এই কাজ করে আসছে। শুভ্রর উপর রেগে গেলে ও শার্ট পরে বসে থাকে, আর ভালো ভালো মুহূর্তগুলো মনে করে ওদের দুজনের। এতে অনেক কাজ দেয়, অভিমান মুহূর্তের মধ্যে চলে যায়। সংসারে সমস্যা হতেই পারে, তাই এটা করেও। শুভ্র কোনো কথা না বলে পরীকে কোলে নিয়ে রুমে এনে টাওয়াল দিয়ে ওর চুলগুলো মুছে দিচ্ছে, আর বলছি, কি হয়েছে বলবা তো? তাছাড়া আমি বুঝবো কেমনি? কেন আমার উপর রাগ করেছো? তুমি নাকি কখনো কারোর সাথে রিলেশন করনি, কিন্তু তন্নির সাথে তো বেশ ডেটিং করেছো। কি আমি সত্যি বলছি? পরীর চোখ লাল হয়ে আছে। শুভ্র পরীর শার্টের বোতাম খুলতে খুলতে বলল, তন্নি বলেছে এসব কথা, তাই তো? যা বলেছি সেটার জবাব না দিয়ে অন্য কোথায় কেন যাচ্ছ? পরীর ভেজা শার্টটা খুলে শুভ্র বলল, তোমার যা মনে হয় বিশ্বাস করতে পারো বলেই ওর শরীর মুছে দিল। এটার কোনো জবাব হলো না। শুভ্র, আমাকে সঠিকটা জানো, আমি কষ্ট পাচ্ছি, আমাকে প্লিজ বলবে সত্যটা কি? যাও ড্রেস পরো। বলে শুভ্র ওয়াশরুমে যেতেই পরী চিল্লায় উঠল, পরবো না আমি এভাবেই থাকবো যতক্ষণ না জবাব পাচ্ছি। পরী, জান্নাতের যদি ঘুম ভাঙে তাহলে কিন্তু তোমায় আস্ত রাখবো না, যা বলছি তাই করো বলে ওয়াশরুমে ঢুকলো শুভ্র। বজ্জাত শয়তান, তিতা করলা, প্যাঁচা, খাটাস বলে যা ইচ্ছা তাই গালি দিতে লাগলো পরী। তোমার সমস্যা কি? একটা কথার জবাব দিতে পারো না? শুভ্র গোসল সেরে এসে দেখে পরীর শরীরে কোনো কাপড় নেই। যখন তখন এভাবে থাকতে নেই পরী, আমি ছাড়াও শয়তান জিন হয়তো তোমায় দেখছে, খারাপ আচর করে এভাবে মানুষকে, তাই ড্রেস পরে নাও। তোমার নিজের সমস্যা হচ্ছে সেটা না বলে বেচারা জিনদের কেন দোষ দিচ্ছ? বাজে কথা বাদ দিয়ে যা বলছি তাই করো। পরী শুভ্র ধমক খেয়ে আবার শুভ্রর একটা পাঞ্জাবি পরে। শুভ্র এটা দেখে মুচকি এসে বলল, পারফেক্ট, এবার থেকে আমার পোশাকই পরো তুমি। দারুণ লাগছে বলে শুভ্র চেঞ্জ করে বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। শুভ্র শুয়ে পড়ে। পরী এবার প্রচুর রেগে বেডে গিয়ে বলল, আমার কথার জবাব দিবা না? পরী, তুমি আমার সম্পর্কে অন্যের কথা বিশ্বাস করে রুমে বসে কাঁদছো। আমাকে ভালো করে বললে কথাগুলো রিপ্লাই দিতাম, কিন্তু আমার এখন মনে হচ্ছে তোমাকে কিছুই বলা উচিত না। যা পারো তাই ভাবো, আমার কিছু যায় আসে না। বলেই শুভ্র চোখ বন্ধ করে ফেলল। পরী একদম শুভ্রের পেটের উপর বসে বলল, তন্নি আপুর হাতে 4টা লম্বা কাটা দাগ দেখলাম, ওগুলো নাকি তোমার জন্য কাটছে। আমাকে বলল আমি এভাবে কাটতে পারবো নাকি তোমার জন্য।
আমিও বলেছি কাল কেটে এনে আপনাকে দেখাবো, এখন কাটলে সবাই দেখবে। ভাবছি উনি 4টা কেটেছে, আমাকে তো নিম্নে 12টা কাটতেই হবে। হাতে কাটলে বাসার সবাই দেখে বকা দিবে, তাই পায়ে কাটি। কি বলো শুভ্র? শুভ্র পরীর কথা শুনে হতভম্ব হয়ে গেল। এ কি দিয়ে তৈরি? আল্লাহ, এর একটু আমার জন্য হলেও ঠিক করো। হাত যদি কাটিস তাহলে তোকে আর আস্ত রাখবো না, আমার লাইফ থেকে তোকে বিদায় করে ছাড়বো। শোন, ফুল পাগলের মাপ আছে, কিন্তু তোর মতো হাফ পাগলের মাপ নাই কিন্তু। আর যখন তখন পেট উঠিস কেন? আমার পেট কি তোর জন্য সরকারি জায়গা নাকি? পরীর ওদিকে খেয়াল নেই। শুভ্র কী বলল না বলল। তন্নিয়াপুর একটা কথা বিশ্বাস করিনি, কিন্তু আমার মনে হয় তন্নিয়াপু আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসে। আমি তো তোমাকে ভালোবাসতেই পারি না তার মতো। বলেই পরী টপ টপ করে চোখের পানি পড়ল শুভ্রর বুকে। আল্লাহ, এর ব্রেন ওয়াশ করতে চাইছিল তন্নি একভাবে, আর এখন দেখছি অন্যভাবে কাজে দিছে। আহারে বেচারি তন্নি, সে জানেই না শুভ্র ওর বউকে এই 3 বছরে নিজের মতো করে গড়ে তুলছে। তাই সিম্পল কিছু কথায় শুভ্রকে যে পরি সন্দেহ করবে না সেটা আগেই জানতো শুভ্র। আমার খুব খারাপ লাগছে শুভ্র, তন্নি আপু তোমার সম্পর্কে কত কি জানে, আর আমি বউ হয়ে তোমার সম্পর্কে কিছু জানি না। কত বড় বেখেয়ালি মেয়ে আমি। শুভ্র পরীকে নিয়ে উঠে বসে বলল, এত বুঝিস কেন? কেউ কারো ক্ষতি করতে চাইলে তার বিষয়ে সব কিছু জেনেই মাঠে নামে। আমাকে লাইক করার আগে ওর অনেক বয়ফ্রেন্ড ছিল, দেখ ওদের জন্য হাত কাটছিল, আর এখন তোকে সেগুলো দেখে ব্ল্যাকমেল করতে চাচ্ছে বলেই শুভ্র পরীর পাঞ্জাবিটা খোলার চেষ্টা করছে, কারণ ওর এখন পরীকে একান্তভাবে চাই। পরী নিজেই পাঞ্জাবি খুলে শুভ্রকে বলল, আচ্ছা সেদিন তুমি কেন ওভাবে কাঁদছিলা? আমার নিজের মায়ের জন্য বলেই পরীকে বুকে টেনে নেয় শুভ্র। নিজের মা? এটা কেমন কথা? আমার জন্মদাত্রী আরও একটা মা আছে, সেটা তুমি জানো না। এবার শুভ্র পরীর গলায় একের পর এক কিস করতে লাগলো। পরীর অনেক কিছু জানার আছে, তাই শুভ্রের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। অবশেষে পরী আবার জিজ্ঞাসা করলো, বাবা কয়টা বিয়ে করেছে? তাহলে অনিতা মা কে শুভ্র? আমার পালিত মা মাধুরী নামে আরও একটা আমার মা ছিল বলেই শুভ্র পরীর বুকে কিস করলো। পরী এবার শুভ্রের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তুমিও কি আবার একটা বিয়ে করবা শুভ্র? শুভ্র অনেক বিরক্ত হয়ে গেল এবার। আমাকে আদর করতে দিচ্ছিস না, তাই আর একটা বউ তো আমার দরকার বলেই শুভ্র আবার পরীকে টেনে নিল। একদম কথা বলবি না, আর এত বিরক্ত কেন করছিস? শুভ্র ওর কাজে মত্ত, কিন্তু পরীর বেশ চিন্তা ভিতরে ঢুকে গেছে। শেষে পরী খুব কঠিন একটা কথা বলল, যা শুভ্রের মন মানসিকতা নষ্ট করে দিল। দেখো শুভ্র, আমি থাকতে তুমি অন্য কারোর সাথে সংসার করবা, সেটা আমার জন্য খুব কষ্টকর। আমি জানি ছেলেদের এক বউ দিয়ে হয় না, তাই আমার উপর যদি তোমার রুচি উঠে যায় আর যদি তোমার বিয়ে করার ইচ্ছা জাগে তাহলে বলো আমায়, আমি বাসা থেকে বের হয়ে যাব, তখন তোমাকে আর কেউ নিষিদ্ধ করবে না। পরীর কথা শুনে শুভ্র প্রচণ্ড রেগে গিয়ে পরীর বুকে জোরে কামড় বসিয়ে দেয়। আহ বলে পরী শুভ্রর দিকে অসহায়ভাবে তাকালো। প্রচণ্ড ব্যথা পাইছে, কয়েক ফোঁটা পানি চোখ দিয়ে বেয়ে গেল। বারে, আমি তো তোমার ভালোর জন্যই বললাম, আর তুমি এভাবে কষ্ট দিবে তাই বলে পরী উঠে বসে। শুভ্র বুঝতে পারছে পরীর খুব জোরে লাগছে। পরী সরি, এমন কথা কেন বলো যেটাতে আমি কষ্ট পাই? পরী আর কোনো কথা না বলে ফিকরে কেঁদে উঠল। একদম আমার কাছে আসবে না। তুমি তো 2টা বিয়া করবা, যাও ওই তন্নিরে করো। কত স্টাইলিস্ট মেয়ে সে, তারই তো তোমার ভালো লাগবে। আমাকে তো আর ভালো লাগবো না, আমি তো ভালো না ভালো লইয়াই থাকো। তুই খুব বেশি কথা বলিস বলে পরী শুভ্রকে জোর করে বুকে টেনে নিল আর পাগলের মতো কিস করতে থাকে। শুভ্র পরীর পেটে মুখ ডোবালো। পরীও আর নিজেকে ঠিক রাখতে না পেরে পাল্টা কিস করতে থাকে শুভ্রকে। পরী যখন শুভ্রের মাঝে পুরো দমে হারিয়ে গেল, তখন শুভ্র পরীকে ছেড়ে দিয়ে বলল, এইটুকুই এনাফ তোর জন্য। আমার সাথে পাঙ্গা নিতে আসিস? ভালো করে ডাকলাম, কাছে আসলি না, এখন মজা বোঝ বলি শুভ্র উঠে ওয়াশরুমে চলে গেল। পরী প্রচণ্ড রেগে গেল। একে তো চুরি, তার উপর সিনা চুরি। শুভ্র ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে পরী ওভাবেই বসে আছে। জান, কোনো লাভ নেই। ওভাবে বসে থেকে বলেই শুভ্র শুয়ে পড়ল। পরীও শুভ্রের পিঠে ইচ্ছা মতো কিল মারল অনেকক্ষণ, তারপর চুল ধরেও মাথা ঝাঁকালো, কিন্তু শুভ্রের কোনো রেসপন্স নেই। শেষে ইচ্ছা মতো নিজের রাগ ছেড়ে ড্রেস পরে বালিশ নিয়ে গিয়ে সোফায় ঘুমিয়ে পড়ল। শুভ্র আবার অনেকক্ষণ পরে উঠে গিয়ে সোফা থেকে ঘুমন্ত পরীকে বেডে এনে শুয়ে দিল। শুভ্র পরীর কপালে কয়েকটা কিস করে এবং ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আজ অর্পিতার বিয়ে। সন্ধ্যার পর বরপক্ষ আসবে, তাই পুরো দিনে অনায়াসে সব কাজ কমপ্লিট করা গেল। পরী ঘুম থেকে উঠে শুভ্রকে আর দেখতে পায়নি, কিন্তু নিজের নাকে নাককুলটা ঠিকই দেখতে পেল। তার মানে রাতে শুভ্র ওকে পরিয়ে দিয়েছে। শুভ্রের উপর সব রাগ মাটি হয়ে গেল। নির্জা আর পরী
একই রকম লাল শাড়ি পরেছে আজ, একই সাজ, দুজনকে দারুণ লাগছে। পরি জান্নাতকে নিয়ে দাঁড়িয়ে আছে আর বাকি কাজ দেখাশোনা নিদ্রা করছে। সব মেহমানে ভরা পুরো বাসা। রাত 8টার পর বর আসলো। চারদিকে বাজি ফুটানোর শব্দে জান্নাত ভয় পেয়ে যাচ্ছে, তাই ওকে নিয়ে রুমে চলে আসি। আমি কিছু জানিও না এদের কি রীতিনীতি আছে বিয়েতে, তাই রুমে থাকাই আমার ভালো। জান্নাতকে রাতের খাবার খাওয়াই দিলাম, তারপর ওকে ঘুমানোর চেষ্টা করালাম, কিন্তু পাজি মেয়েটা তো ঘুমাচ্ছেই না। 1.5 ঘন্টা ধরে চেষ্টা করার পর ঘুমালো। অনেকক্ষণ সময় হয়ে গেল, নিদ্রা পরীকে দেখতে না পেয়ে কল দিল। হ্যাঁ আপু বলেন, তুমি কোথায়? কখন থেকে তোমাকে খুঁজছি। সবাই তোমাকে দেখবে, জলদি আসো। জান্নাত ঘুমাইছে আপু, ওরে রেখে কেমনে যাব? ওকে নিয়ে আসো বলে কল কেটে দিল নিদ্রা। কি আর করা, বাধ্য হয়ে এভাবে জান্নাতকে নিয়ে বাসা থেকে বের হলাম। ছাতনাতলায় গিয়ে হাজির হলাম একটু পর নাকি বিয়ে শুরু হবে। কিন্তু আপুকে না পেয়ে আমি আবার কল দিলাম আপুকে। কই আপনি আপু? অর্পিতার কাছে এখানে আসো। রুমের ভিতর গিয়ে দেখি অর্পিতাকে সাজানো শেষ। ওর শরীরে এত গহনা দেখে আমি তো টাস্কি খেয়ে গেলাম। কি নেই, পুরো শরীর মনে হয় সোনা দিয়ে মোড়ানো। অর্পিতা, তোমার ভারী লাগছে না? প্রচণ্ড ভারী বৌদি, মনে হচ্ছে সব খুলে ফেলে দিই। বৌদি জান্নাতকে আমার কাছে দিবা বলে অর্পিতা কেঁদে উঠল। আমার নিজেরই কান্না পাচ্ছে, তাহলে অর্পিতার কি হয়ে যাচ্ছে? আমি অর্পিতার কাছে জান্নাতকে দিতে ও ফুপিয়ে কান্না করতে লাগলো। অর্পিতা চুপ করো তো, কি শুরু করলা বলে নিদ্রা ধমক দিল অর্পিতাকে। অর্পিতা জান্নাতকে বুকের সাথে জড়িয়ে নিতেই ওর ঘুম ভেঙে গেল। অর্পিতার দিকে চেয়ে আছে জান্নাত। হয়তো ওর ফুপিকে ওর কাছে আজ আজব লাগছে তাই। তোমার পিসি আর তোমার কাছে পুরোটা দিন থাকতে পারবে না বাবা বলেই অর্পিতা জোরে কেঁদে উঠল। এটা দেখে জান্নাতও চিৎকার করে কেঁদে উঠল। পরে জান্নাতকে নিয়ে রুম থেকে বাইরে গেল। শুভ্রকে কাছে আসতে দেখে জান্নাত থেমে যায়। শুভ্রকে কোলে নিয়ে রুমের ভিতরে যায়। একটু পর কৌশিক দাও চলে আসে। তার মানে অর্পিতাকে নিয়ে যাবে এখন। শুভ্র পরীকে ডাকতেই পরী হাজির ওর কাছে। জান্নাতকে পরীর কোলে দিতে জান্নাত শুভ্রকে জড়িয়ে ধরে থাকে। মার কাছে যাবে না বাবা, আমি এখন কাজ করব বলেই শুভ্র জান্নাতকে আদর করে পরীর কাছে দিয়ে অর্পিতার কাছে যায়। দুই দাদা মিলে অর্পিতাকে নিয়ে যায় ছাতনাতলায়। বিয়ে শুরু হয়ে যায়। আমি আর নিদ্রা আপু একসাথে দাঁড়িয়ে আছি। পলা আন্টি জান্নাতকে নিয়ে আছে। শুভ্র দৃষ্টি, মালাবদল, কন্যাদান, 7 পাক ঘোরা সহ সব রীতি পালন হলো। আমি, আপু সবাই ফুলের পাপড়ি ছিটালাম। শুভ্র কখন আমার পাশে দাঁড়িয়ে আছে আমি বুঝতেই পারিনি। অনেক পরে বুঝতে পারলাম। শুভ্রের দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে পানি ছলছল করছে। সিঁদুর দানও হয়ে গেল। আমি আর থাকলাম না, কারণ জান্নাত ঘুমাবে বলে কান্না করেই যাচ্ছে। শুভ্র আমাকে রুমে যেতে বলল জান্নাতকে নিয়ে। রুমে এসে আর বের হয়নি রুম থেকে। মা শুধু এসেছিল একবার। মা প্রচুর কান্না করছে। রাতে আর শুভ্র রুমে আসলো না। অনেকবার কল করলাম, রিসিভ করলো না। শেষে মেসেজ করলো ঘুমিয়ে পড়ো, আমার যেতে দেরি হবে। তবুও অনেক রাত অবধি পরি জেগে থাকে। যদি শুভ্র আসে একসময় ঘুমিয়ে পড়ে। সকাল 10টার দিকে পলা এসে পরীকে ডেকে নিচে নিয়ে গেল। অর্পিতা চলে যাচ্ছে। অর্পিতা প্রচুর কান্না করছে। শুভ্র কিছু দূরে দাঁড়িয়ে আছে অন্য দিক হয়ে। আমি ওর কাছে যেতেই জান্নাত শুভ্রর কোলে ঝাঁপ দেয়। আমার তো দম বন্ধ হয়ে গিয়েছিল। ভাগ্যে শুভ্র ধরে ফেলেছিল। এই মেয়ে বাবার জন্য পাগল বুঝলাম, তাই বলে ঝাঁপ দিবে? শুভ্র যদি মিস্টেক হয়ে যেত তাহলে কি হতো ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। শুভ্র মনে হয় পুরো রাত কাঁদছে। ওর চোখ দুটি ভীষণ রকমের লাল, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। ওকে দেখে খুব কষ্ট হচ্ছিল। শুভ্রর কাছে চুপ করে পরি দাঁড়িয়ে আছে। অর্পিতা সবাইকে জড়িয়ে ধরে কান্না করলো। শুভ্র একবারও ওর কাছে যায়নি। অর্পিতাকে গাড়িতে তুলতেই বলল দাদা দাদা, আমি দাদার কাছে একটু যাব। শুভ্র অর্পিতার কাছে যেতে পরিও তার পিছে পিছে গেল। শুভ্রকে অর্পিতা দেখে গাড়ি থেকে নেমে জড়িয়ে ধরেই কান্না করতে লাগলো আবার। দাদা শোন, আমার অনেক খারাপ লাগতেছে। আমার বুকে ব্যথা করছে দাদা, আমার খুব কষ্ট হচ্ছে দাদা বলে শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরল অর্পিতা। অর্পিতা কেঁদেই চলছে। শুভ্র চোখ দিয়ে অঝরে পানি পড়ে যাচ্ছিল। অর্পিতা জান্নাতকে নিয়ে অনেকগুলো কিস করে বলল আমি চলে যাচ্ছি মা, ভালো থেকো। বৌদি দাদাকে কখনো কষ্ট দিও না, কিন্তু আমার দাদা দুনিয়া সব থেকে বেস্ট মানুষ, তাকে কখনো কষ্ট দিও না বলে গাড়িতে উঠল। শুভ্র গাড়ির ডোরটা লাগিয়ে দিবে এমন সময় অর্পিতা বের হয়ে আবার শুভ্রকে জড়িয়ে ধরে। সারা জীবনের জন্য থ্যাঙ্কস দাদা, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য বলে আবার কেঁদে ওঠে অর্পিতা। আমি কেমনে তোমাদের ছাড়া থাকবো? শুভ্র অর্পিতার কাছ থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে নিয়ে অর্পিতার কপালে একটা কিস করে বলল, গাড়ি থেকে যেন আর নামতে না দেখি বলি ওকে গাড়িতে তুলে দিয়ে ডোর বন্ধ করে দিল। ওরা অর্পিতাকে নিয়ে চলে গেল। অর্পিতা চলে গেল সবাইকে কাঁদিয়ে। আসলে মেয়েদের নিজের বলতে কিছুই নেই। নিজের আপনজন ছেড়ে অন্য জায়গায় বসবাস করতে হয়, সেখানেও হাজার সমস্যা।
পুরো বাসাটা খা খা করছে, সব জায়গায় অর্পিতার স্মৃতি। শুভ্র রুমে এসে ধপ করে ফ্লোরে বসে পড়ে। একমাত্র আদরের বোন, সেও চলে গেল আজ। চোখের পানি বাদ মানছে না। পরি রুমে ঢুকে দেখে শুভ্র নিঃশব্দে কেঁদেই চলছে। বারবার চুপ করার কথা বলে ও থামতে পারছে না। পরি ভয় পেয়ে গেল। ও এমন করছে কেন? শেষে কোনো বুদ্ধি না পেয়ে জান্নাতকে ওর কোলে দেয় পরি। বাবা বাবা বলে জান্নাত শুভ্রকে বারবার ডাকতে লাগলো। জান্নাত ওর বাবার চোখের পানি মুছে দিচ্ছে আর গালে চুম্মা খাচ্ছে। বাবা না, বাবা বাবা বলে কয়েকবার ডাকতেই শুভ্রর যেন হুঁশ ফিরে আসে। শুভ্র জান্নাতের কপালে কিস করে বুকে জড়িয়ে ধরল। মেয়েটাও বাবার বুকে চুপটি মেরে থাকলো। বাবাকে পেলে তার আর কিছু চাই না। প্রতিটা মেয়ের কাছে তার বাবা একজন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। ছোট্ট জান্নাতের কাছেও হয়তো তার ব্যতিক্রম না। শুভ্র জান্নাতকে অনেকক্ষণ আদর করলো। আর পরি শুভ্রর পাশে বসেছিল ফ্লোরে। শুভ্র জান্নাতকে পরির কাছে দিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল সেরে রুমে এসে চেঞ্জ করে জান্নাতকে নিয়ে শুয়ে পড়ল। কয়েকদিন হলো ভালো করে ঘুমায়নি, তাই ওর ঘুম প্রয়োজন। পরি শুভ্র ডাকে পরি বেডে এসে বসলো। কিছু লাগবে তোমার? আমার পাশে শুয়ে পড়ো। যতক্ষণ ঘুমাবো ততক্ষণ পাশে থাকবা, কোথাও যাবা না। পরি শুভ্রর পাশে শুয়ে পড়ল। শুভ্র জান্নাতকে বুকের ভিতর নিয়ে শুয়ে আছে আর পরি পেছন দিক থেকে শুভ্রকে জড়িয়ে ধরে আছে। কমপ্লিট পরিবার। শুভ্র গভীর ঘুমে মগ্ন, তাই পরি উঠে বাইরে এসে দেখে অনিতা কাঁদছে সোফায় বসে। মা প্লিজ কান্না করবেন না, অর্পিতা তো বেশিরভাগ সময় এখানেই থাকবে, কাল হয়তো আবার চলে আসবে। কিন্তু অনিতা কেঁদেই চলছে। পরি এসে ওকে ওর রুমে নিয়ে গিয়ে বলল, মা আপনি কয়েকদিন থেকে ঘুমাননি, তাই ঘুমিয়ে পড়ুন। অনিতা শুয়ে আছে আর পরি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একসময় অনিতা ঘুমিয়ে পড়ে। আমি মাঝে মাঝে শুভ্রকে এসে দেখে যাচ্ছি ওর ঘুম ভাঙছে কিনা, কারণ শুভ্র ঘুম থেকে উঠে আমাকে না দেখলে আমায় আর আস্ত রাখবে না। জান্নাত তো শুভ্রের সাথে ঘুমাচ্ছে। নিদ্রা আপু এসে আমাকে ডেকে নিয়ে গেল তার রুমে। কৌশিক দাও রুমে আছে। পরি দেখো তো ড্রেসগুলো কেমন হয়েছে। 5টা ড্রেস একই রকমের, শুধু একটা জান্নাতের মাপে। আপু আমরা কি বৌভাতে এগুলো পরবো? বাহ, তুমি বড় হয়ে গেছো দেখছি। একদম ধরে ফেলছো। আমি আর তোমার দাদা মিলে চুজ করেছি। পরবে তো? কেন পরবো না আপু, অবশ্যই পরবো। ড্রেসগুলো নিয়ে রুমে এসে দেখি শুভ্র উঠে বসে আছে। ও নিষেধ করেছে রুম থেকে বের হইতে, তবুও বের হইছি। আল্লাহ, উঠে পড়েছিও? কই গিয়েছিলা? তোমায় নিষেধ করেছিলাম না? মা কাঁদছিল, তাই মার কাছে গিয়েছিলাম। আপু এগুলো ড্রেস দিল কাল পরার জন্য। মিথ্যা একদম বলবি না। রুম থেকে আগে বের হয়ে গেছিস, তারপর মাকে পাইছিস। আমাকে কি তোর পছন্দ না যে আমার কাছে একটু থাকতেও তোর মন চায় না? কি বলো সব? তুমি ঘুমাচ্ছিলা আর আমি জেগে থেকে নড়াচড়া করছিলাম, তাই উঠে পড়েছি যাতে তোমার ঘুম না ভেঙে যায়। শুভ্র আর কিছু না বলে অজু করে এসে জোহরের সালাত আদায় করে আবার শুয়ে পড়ল। দুপুরের খাবার খাবা না? শুভ্রর কোনো জবাব না পেয়ে পরি জান্নাতকে নিয়ে নিচে গেল। সবাই টেবিলে বসে আছে, শুধু অর্পিতা আর শুভ্র ছাড়া। আমি জান্নাতকে খাওয়াই দিচ্ছি। পরি শুভ্র কই? অনিতা জিজ্ঞেস করলো। ঘুমাচ্ছে মা, পরে খেয়ে নেবে। আচ্ছা ঘুমাক, তুমি খেয়ে নাও। জান্নাত হঠাৎ করে কান্না করে ওঠে। আমি ওকে নিয়ে উঠে আসলাম। শুভ্র আসরের আজানের অনেকক্ষণ পরে উঠে নামাজ পড়ে জান্নাতকে নিয়ে বাইরে চলে গেল। খাবার অবধি খেলো না। ধুর, আমার সাথে কথা অবধি বলল না। রাত 10টার পর বাসায় আসলো শুভ্র। জান্নাত ঘুমিয়ে গেছে। এসে জান্নাতকে শুয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিচে খাবার খেতে গেল। পরিও ওর পিছে পিছে গেল। সবাই মিলে খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। কিন্তু পরি ছাদে চলে গেল। দোলনায় বসে আকাশের দিকে চেয়ে আছে পরি। চারটা পুরোদমে স্নিগ্ধ আলো ছড়াচ্ছে। এমন সময় শুভ্র এসে পাশে বসলো। তুমি আমার কথা কেন শোনো না? রাতে একা ছাদে আসতে নিষেধ করিনি? পরি দোলনার উপর পা তুলে শুভ্রের কোলে মাথা নিয়ে শুয়ে পড়ল। শুভ্র, মিতালিকে সেদিন রাতে তাহলে সব কথা শুনেছ? আমার মামাতো দিদি হয়। আমার থেকে 1 বছর বয়সে বড়, কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসত। এখনও হয়তো ভালোবাসে। আমার বড় হওয়া সত্ত্বেও সে আমাকে বিয়ে করতে চাইছিল। এক পর্যায়ে প্রচণ্ড পাগলামি শুরু করে দেয়। আমি যখন ওই বাসা থেকে চলে আসার সিদ্ধান্ত নিই, তখন মিতালি অনেকগুলো ঘুমের মেডিসিন খায় আর হাতে শিরা কেটে ফেলে। এত ভালোবাসতো তোমাকে ওই আপুটি। শেষে 1 সপ্তাহ হসপিটালে থেকে বাসায় এনে সাথে সাথে বিয়ে দেয় দিদিকে। অনেকটা জোর করেই বিয়ে দেয়। তার একটা মেয়ে আছে। ওই বাসার লোকেরা কিছু বলেনি তোমাকে? না, আমি প্রথমে অবাক হয়েছিলাম আমাকে কেন কিছু বলল না। এখন বেশ বুঝতে পারি আমাকে কেন কিছু বলেনি তারা। মিতালি দি বিয়ের কিছুদিন পর বরকে ছেড়ে চলে আসে একবারে। পরে আবার তাকে পাঠিয়ে দেওয়া হয়। অনেক চমৎকার দেখতে উনি, হয়তো এই জন্য বর আবার তাকে নিচে। শেষে আমার স্টাডি কমপ্লিট হওয়ার সাথে সাথেই চলে আসি। এখন ওনার খবর আর জানি না। শুভ্র সম্পর্কে আরও অনেক কথা বলল। পরি, তুমি কি ঘুমিয়ে গেছো?
পরীর কোনো আর উত্তর না পেয়ে শুভ্র ওকে কোলে করে রুমে চলে আসে। পরীকে শুয়ে দিয়ে ওর কপালে কিস করে শুভ্র ল্যাপটপ নিয়ে বসে পড়ে। আজকে অর্পিতার বৌভাত প্লাস শুভ্রর কনসার্ট। পরী গোসল সেরে এসে দেখে শুভ্র রেডি হচ্ছে। ওইটা পরো না, আপু আমাদের জন্য ম্যাচিং করে এই ড্রেস দিছে বলেই পরী ড্রেস এনে শুভ্রর হাতে দেয়। শুভ্র কিছু না বলে ড্রেসটা পাল্টিয়ে নেয়। এদিকে পরী চুলগুলো ভালো করে মুছে ও ড্রেস হাতে নিতেই শুভ্র এসে পরীর কোমরে হাত দিল। পরী শিউরে উঠল। শুভ্র কিছু না বলে পরীর ঘাড়ে কয়েকটা কিস করলো। পরী শুভ্রকে জড়িয়ে ধরতে শুভ্র বাধা দিল। এখন না পরে বলেই শুভ্র রেডি হয়ে রুম থেকে বের হলো। পরী ড্রেসটা পরে রেডি হয়ে নিদ্রার কাছে গেল। কৌশিক জান্নাতকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। এরা দু ভাই একই রকম ড্রেস পরেছে, এমনকি জান্নাতও। আমরা বাসার সবাই রওনা দিলাম, শুধু মা বাদে। শুভ্রর পাশে বসে ওর গায়ে হেলান দিয়ে বসে আছি, আর শুভ্র জান্নাতকে নিয়ে বসে আছে। এই প্রথম পুরো পরিবার নিয়ে কোথাও যাচ্ছি আমরা। অর্পিতার শ্বশুর বাসায় গেলাম। অনেক সুন্দর করে বাসা সাজানো হয়েছে। রনকের পরিবার এসে আমাদেরকে আপ্যায়ন করলো। পুরো বাসা ভর্তি মেহমান। আমি আর আপু অর্পিতার কাছে গেলাম। অর্পিতাকে বেশ দেখাচ্ছে। আমাকে আর নিদ্রা আপুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো অর্পিতা। হে পরি, কেমন আছো? আকিক বলল। পরি কোনো কথা না বলে একদম শুভ্রের কাছে চলে যায়। আকিক আর কিছু বলার সাহস পায়নি। অনেক আনন্দ মজা হইচই করে আসরের টাইমে আমরা অর্পিতাকে বাসায় নিয়ে আসি। রাত 9টায় শুভ্রের কনসার্ট শুরু হবে। আমাদের বাসার সামনে যে বিশাল একটা মাঠ আছে সেখানে আয়োজন করা হয়েছে। আমার সেখানে যাওয়া নিষেধ, তাই আমি বাদে বাসার সবাই চলে গেল, অর্পিতার শ্বশুরবাড়ির লোকেরাও। আমি ছাদের উপর দাঁড়িয়ে থেকে দেখছি। এখান থেকে পুরো কনসার্ট দেখা যাচ্ছে। শুভ্র প্রফেশনাল সিঙ্গার না, তবুও অনেক শ্রোতা দেখে অবাক হয়ে গেছি। শুভ্র শিল্পী হলে বেশ নাম করত। শুধু শুভ্র না, ওর আরও কয়েকজন ফ্রেন্ডও গান করে। পরি, শুভ্রদার গান শোনার জন্য বুঝি দাঁড়িয়ে আছো? পরি চমকে পিছনের দিকে তাকালো। শুভ্র জান্নাতকে নিয়ে সবার উদ্দেশ্যে বলল, এটা আমার প্রিন্সেস, সবাই ওর জন্য দোয়া করবেন। দাদা মেয়েকে শুধু না, বৌদিকেও দেখতে চাই আমরা। কথাটি অনেকেই বলে উঠল। আপাতত আমাকে আর আমার মেয়েকেই আপনারা দেখেন। শুভ্র জান্নাতকে কৌশিকের কাছে দিয়ে গান শুরু করলো। বিকাশ তুমি বলেই পরি ভয়ে চুপসে গেল। ভয় পাইছো? আমাকে ভয় পাওয়ারই উচিত তোমার, বলেই বিকাশ কাছে আসলো। তোমার জন্য শুভ্রদা আমাকে সেদিন অনেক মেরেছিল এবং সবার সামনে অপমান করেছিল। আমি শুধু এতটা বছর ধরে সময় খুঁজছি আর রাগ জমা করে রেখেছি। আজ তোমার এমন হাল করব যে শুভ্রদা আমাকে দেখে শিউরে যাবে। বিকাশ পরীকে ছুঁতেই পরি একটা থাপ্পড় মারে বিকাশকে। আমি তোমার বৌদি হই, তাই একদম নোংরামি কথা কিভাবে বলো তুমি? বিকাশ পরীর থাপ্পড়ে এতটাই রেগে যায় যে পরীর চুল ধরে টেনে এনে চিলে কোঠা রুমের দেয়ালে একটা আছাড় মারে। পরি তাল সামলাতে না পেরে ধপ করে পড়ে যায়। বিকাশ প্লিজ আমার ক্ষতি করো না। পরীর মাথা দিয়ে রক্ত বেয়ে ঘাড় দিয়ে নেমে পড়ছে। আমার সাথে লাগা, বলেই পরীকে আবার টেনে হিঁচড়ে তুলে কয়েকটা থাপ্পড় দিল বিকাশ। পরি একটা ফুলের টবের উপর পড়ে যায়। পরি উঠেই ফুলের টব তুলেই বিকাশের দিকে ছুঁড়ে মারে। টবটি বিকাশের গায়ে লাগে। বিকাশ বসে পড়ল পা ধরে। পরি আবার পড়ে যায়। নিজের ব্যালেন্স রাখতে পারছে না। শেষে অনেক কষ্টে চিলেকোঠা রুমের শিকল খুলে একটা কাঠের ছোট বাটাম বের করে এনে বিকাশকে ফটাফট মারতে থাকে। আমার গায়ে হাত দিস? তোর সাহস কী করে হয় আমার গায়ে হাত দেওয়া? তোর মতো কত হারামিকে এই হাত দিয়ে সোজা করছি, আর তুই তো চুনোপটি বলে আরও কয়েকটা বাড়ি দিল পরি। বিকাশ যেহেতু ছেলে মানুষ, তাই সহজে সব সামলে নিয়ে উঠে পরির হাত থেকে বাটাম কেড়ে নিয়ে গায়ে শক্তি দিয়ে একটা চর মারল পরীকে। পরীর এবার পৃথিবীটা অন্ধকার হয়ে আসলো। পরি পড়ে গিয়ে শুধু বলল, আল্লাহ আমার মান সম্মানটা রেখো। বিকাশ চিল্লায় বলল, তোর ভয় নেই? একটা ছেলের গায়ে হাত দিস? দাঁড়া, তোর এমন হাল করব নিজে কল্পনাও করতে পারবি না, বলেই শার্ট খুলতে লাগলো। পরি গায়ে একদম শক্তি পাচ্ছে না। বিকাশের শার্ট খোলা শুধু দেখিয়ে যাচ্ছে। শুভ্রের চেহারাটা চোখের আগে ভাসতেই পরি কোনো মতে উঠে পড়ে বিকাশকে ধাক্কা দিয়ে চিলেকোঠার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। বিকাশ ভাবতেই পারেনি পরি আবার উঠে দাঁড়াবে। বিকাশ গিয়ে দরজা লাথি মারতে থাকে আর বলে, দরজা খোল বলছি। আর যদি দরজাও ভাঙতে হয় সেটাও ভেঙে তোকে বের করে আনবো। বাসায় কেউ নেই, রিল্যাক্সে কাজ করব। আল্লাহ দয়া করো আমার উপর, বলেই পরি সেন্সলেস হয়ে পড়ে যায়। রাত 10টা পার হয়ে গেছে এর মধ্যে, তাই নিতাই আর বিমলা ফিরে আসে বাসায়। বিকাশ অনেক লাথি মারে, কিন্তু দরজা আর ভাঙতে না পেরে নিচে নেমে দেখে নিতাই আর বিমলা বাসায় চলে আসছে। এবার বিকাশ ভয় পেয়ে যায়, তাই জলদি বাসা থেকে বের হয় অনেক কষ্টে। প্রায় রাত 1টা বাজে। নিশু শেষে একটা গান গিয়ে অনুষ্ঠান শেষ করে দিল।
সবাই বাসায় চলে আসে। শুভ্র সবাইকে বিদায় দিয়ে জান্নাতকে নিয়ে 2টায় বাসায় আসে। পুরো বাসা ভরা মেহমান। অর্পিতার শ্বশুরবাড়ির লোকজন এসেছে। তাদেরকে সামলাতে পরীর খোঁজ কেউ নেওয়ার সময় পায়নি। শুভ্র যখন বাসায় আসে তখন যে যার রুমে শুয়ে পড়েছে। শুভ্র রুমে এসে দেখে পরী নেই। জান্নাতকে শুয়ে দিয়ে পরীকে কয়েকবার ডাক দিল কিন্তু রিপ্লাই নেই। শুভ্র বেলকনি বাথরুমে দেখে রুম থেকে বের হলো। সবাই ঘুমিয়ে পড়েছে হয়তো। পরী তো কারো রুমে যায়নি, তাহলে গেল কই? শুভ্রের বুকের ভিতর ধকধক করতে শুরু করলো। শুভ্র দৌড়ে ছাদে গেল, সেখানেও নেই। কিন্তু ফুলের টব ভাঙা দেখে ছাদের লাইট জ্বালিয়ে দেখলো রক্ত পড়ে আছে আর চিলেকোঠা রুম অব্দি রক্ত। পরী বলে চিলেকোঠা রুমের দরজা ধাক্কাতে লাগলো পরী। পরী, তুমি ঠিক আছো? কিন্তু দরজা খোলার নাম নেই। শুভ্র দৌড়ে নিচে গিয়ে কৌশিককে ডেকে আনে। কৌশিক জেগিয়েছিল, তাই শুভ্রর এক ডাকেই কাজ হয়। কৌশিক আর শুভ্র গায়ে সমস্ত শক্তি দিয়ে দরজায় কয়েকবার ধাক্কা দিতেই দরজা ভেঙে যায়। রুমে লাইট দিয়ে দেখে পরী একটু দূরে পড়ে আছে। শুভ্র দৌড়ে গিয়ে পরীকে কোলে নিয়ে নিচে নামলো। কৌশিকও পিছিয়ে এলো। শুভ্র, এটা কী করে হলো? ওকে কেউ আক্রমণ করেছে? নিজেকে সেভ করতে ওখানে গিয়ে দরজা আটকে দিয়েছে, কৌশিক বলল। শুভ্র কথা বলতে পারছে না, বাকরুদ্ধ হয়ে গেছে অনেকটা। শুভ্র পরীর চোখে মুখে পানি ছিটিয়ে দিতে পরীর সেন্স ফিরে আসে। চোখ মেলে শুধু শুভ্রকে দেখছে, কিন্তু কথা বলতে পারছে না পরী। প্রচণ্ড মাথা ব্যথা করছে ওর। শুভ্র পরীকে বুকের সাথে জড়িয়ে ধরল। পরীকে চেঞ্জ করে দিয়ে তারপর ধীরে সুস্থে শোনো কি হয়েছিল বলে কৌশিক চলে যায় রুম থেকে। শুভ্র পরীকে চেঞ্জ করে দিয়ে কপালের কাটা অংশ ড্রেসিং করে সব কমপ্লিট করে বলল, রাতে কিছু খেয়েছো পরী? বিকাশ খুব খারাপ শুভ্র, আমাকে বলেই শুভ্রকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো পরী। শুভ্র সব কিছু বুঝতে পেরে বলল, আমরা এ বিষয়ে কাল কথা বলবো বলে কিছু মেডিসিন খাওয়াই দিয়ে পরীকে শুয়ে দিল। হয়তো কিছুক্ষণ পরেই পরী ঘুমিয়ে যাবে, কারণ ঘুমের মেডিসিন ও দিয়েছে শুভ্র পরীকে। পরী শুভ্রকে জড়িয়ে ধরে কেঁপেই যাচ্ছে। শুভ্র শক্ত করে পরীকে জড়িয়ে জড়েছে বুকের সাথে। শুভ্রেরও কয়েক ফোঁটা পানি চোখ দিয়ে বেয়ে পড়ল। একটু পরেই পরী ঘুমিয়ে পড়ে। ওই রাতে শুভ্র কৌশিককে নিয়ে বিকাশের বাসায় যায়। কৌশিক ওর মাসিকে কল দিতে দরজা খুলে দেয়। বিকাশ ভাবছিল রাতে রিস্ক নাই, কাল সকালে বাসা থেকে চলে যাব, তারপর অনেক দিন লাপাত্তা থাকলে এমনি সব ভুলে যাবে। কিন্তু শুভ্রকে চেনার ওর অনেক বাকি ছিল। শুভ্র সোজা বিকাশের রুমে গিয়ে নক করে, কিন্তু দরজা খোলে না। এই এত রাতে তোরা আসছিস? বাসার সবাই ঠিক আছে তো? আজকেই তো চলে আসলাম, তোদের বাসা থেকে এর মধ্যে কী হলো? মাসি বলে উঠল। আরও কয়েকবার নক করার পর বিকাশের বউ দরজা খুলে দিতেই শুভ্র রুমের ভিতর ঢুকে দেখে বিকাশ ঘুমাচ্ছে। শুভ্র বিকাশের কলার ধরে টেনে হিস্ট্রে রুম থেকে বের করলো। সবার সামনে ফটাফট কয়েকটা থাপ্পড় মারল। শুভ্র, ওকে মারছিস কেন বলেই বিকাশের মা চিৎকার দিয়ে ওঠে। বাসার সব মানুষ হাজির। শুভ্র কারো কথা শুনছে না, মনে হয় বিকাশকে আজ মেরেই ফেলবে। কৌশিক সহ সবাই শুভ্রকে টেনে নিয়ে যেতেই শুভ্র আবার এসে বিকাশের বুকে লাথি মারে। বিকাশ তো পড়ে যায় ধপ করে। কোন সাহসে তুই পরীর গায়ে হাত দিছিস? তোর একবারও ভয় হয়নি আমি তোর কী হাল করব? বলে আবার চড়থাপ্পড় দিতে শুরু করলো। তোর লাইফটাই আমি হেল করে দিব দাঁড়া বলেই শুভ্র পুলিশকে কল দিল। এবার বিকাশ শুভ্র পা জড়িয়ে ধরল। দাদা, এবারের মতো মাফ করে দাও, জীবনে এই কাজ আর করব না, আমার ভুল হয়ে গেছে দাদা, আমার এত বড় শাস্তি দিও না। পরিও তোকে নিশ্চয়ই এভাবেই অনুরোধ করছিল, তুই শুনেছিলি? ওর যদি কিছু হয়ে যেত তাহলে ওকে আমি কই পেতাম? দাদা, দয়া করো আমায়, আমি জীবনে এই মুখ দেখাবো না। রাগে বশীভূত হয়ে কাজটা করেছি, আর করব না, তবু মাফ করে দাও বলে বিকাশ কাঁদতে লাগলো। মাফ? কিসের মাফ? তোকে বলিনি দ্বিতীয়বার এই কাজ করবি না, আবার একই ভুল কেন করলি বলেই থাপ্পড় দিতে শুরু করলো শুভ্র। কৌশিক এসে শুভ্রকে ধরে বলল, এভাবে মারলে তো ও মরে যাবে, ছাড় ওকে, যা করবে এবার পুলিশ করবে। কিসের পুলিশ? ওকে আমি আজ মেরেই ফেলবো। ও সাহস কি করে হয় আমার পরীর গায়ে হাত দেওয়া? ওর কোনো মাফ নেই। আগেরবার যদি ওকে ছেড়ে না দিতাম তাহলে এমন কাজ করার আর দ্বিতীয়বার সুযোগ পেত না। এবার বিকাশের মা শুভ্রের পা জড়িয়ে ধরে বলে, শুভ্র মাফ করে দে বাবা, আমি কথা দিচ্ছি ও ভুলেও তোদের সীমানায় যাবে না। শুভ্র চট করে বসে পড়ে। মাসি কি করছেন? আমার পায়ে কেন হাত দিচ্ছেন? শুভ্র ওর মাসির কথা আর ফেলতে পারে না। কৌশিককে নিয়ে চলে আসে বাসায়। সেদিন আর ঘটনাটি আর কেউ জানল না। অর্পিতা শ্বশুরবাড়ির লোকেরা বাসা থেকে গেলে তারপর ঘটনাগুলো সবাইকে বলে শুভ্র। এভাবে আরও কিছু মাস কেটে যায়। রনক একজন মেরিন ইঞ্জিনিয়ার, তাই বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতে হয়, তাই অর্পিতা মায়ের বাসায় থাকে। শুভ্র অনিলের কথায় আমেরিকায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু অনিল আর যায় না। শুভ্র, আমাকে ভুলে যাবে না তো বাবা বলেই শুভ্রকে জড়িয়ে ধরে কান্না করে অনিতা। মা, আমি ওখানে যাব না, কিন্তু কিছুদিন পর হজে যাব। না না, মাধুরী দিদির হক আছে তোর উপর, ফিরে আসবি তো আবার। মা, বললাম তো আমি যাব না। তুমি আমার সব বলে অনিতার কপালে চুমু খায় শুভ্র।
নিশ্চয়ই যাবি, গিয়ে কিন্তু রেগুলার কল দিবি। একদিন কল না দিলে আমি কিন্তু মরে যাব। এরকম কথা কেন বলো তুমি? বলি অনিতাকে কোলে করে ওর রুমে এনে দরজাটা লাগিয়ে দেয়। খাটে বসিয়ে দিয়ে অনিতার পায়ের নিচে শুভ্র বসে বলল, মা কেন এমন কথা বলো? আমার কষ্ট হয়তো। অনিতা শুভ্রকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। সেদিন নিজের হাতে শুভ্রকে খাইয়ে দিল। আমি কিন্তু তোর জন্য অপেক্ষায় থাকবো, হজ থেকে সোজা বাসায় আসবি। অবশেষে অনিতার অনুমতি নিয়ে পরি আর জান্নাতকে নিয়ে আমেরিকায় পাড়ি দেয় শুভ্র। শুভ্রকে দেখে অর্ণব আর আশা কেঁদে ফেলে। আজ শুভ্র তার অস্তিত্বের খোঁজে এত দূর এসেছে। এবার পরির মাথায় কিছু ঢুকছে না, কারণ এদের সম্পর্কে সে কিছুই জানে না। ওদের হিন্দু রীতিতেই বরণ করলো বাসার সবাই। পরি শুধু শুভ্রকে দেখছে। শুভ্রর চোখ ছলছল করছে। সবার সাথে পরীকে পরিচয় করিয়ে দিল শুভ্র। পরি, দেখো এটা আমার সেই আঙ্কেল যিনি প্রফেসর হয়েও আমাকে ফ্রেন্ডের মতো সময় দিচ্ছেন সব সময়। বিশাল যৌথ পরিবার, সবার খুব মিল। এত সুন্দরভাবে অতিথি আপ্যায়ন কোনো পরিবার করে সেটা এখানে না আসলে পরি জানতই না। জান্নাতকে খুঁজে পাওয়াই দেয়। সবাই ওকে দেখে অবাক হচ্ছে, সাথে প্রচুর আদরও করছে। শুভ্রকে মাধুরীর রুমেই এই প্রথম থাকতে দেওয়া হয়। রুমে মাধুরীর অনেক ছবি, তবে একটা ছবিতে ওর বাবাও রয়েছে। শুভ্র, উনিকে আর বাবা তার সাথে কেন? তোমার আর একটা শাশুড়ি ছিলেন, উনি আমার জন্মদাত্রী মা মাধুরী মা। এটাই মা? তাই তো বলি, বাবা জান্নাতের নাম মাধুরী কেন রেখেছে, আর সেদিন কেন ওভাবে আমায় বকা দিছে? মাধুরী মার মতো তুমি হয়েছো শুভ্র। অনেক মিল আছে তোমাদের দুজনের ভিতর। অনেক সুন্দর এই মাটা ছিল, তাই না? বলি শুভ্র শুয়ে পড়ে। পরি অনেক খুঁটি খুঁটি সব পিক দেখে ও শাশুড়ি মা আমার অনেক আধুনিক আর স্মার্ট ছিল। উনি বেঁচে থাকলে কি শুভ্রর সাথে আমাকে মেনে নিত? শুভ্র তো ওর মায়ের মতো স্বভাবের, তাহলে মাও নিশ্চয়ই আরও ভালো ছিল। মেনেই নিত বলে পরি শুভ্রর পাশে শুয়ে পড়ল। পরদিন সকালে অর্ণব শুভ্রকে নিয়ে একটা জায়গায় যায়। শুভ্র, এটা তোমার মায়ের কবর। তোমার মা শুধু তোমার জন্য নিজের শরীর অবধি পুড়তে নিষেধ করেছে, বড় হয়ে যাতে তুমি তোমার মাকে খুঁজে পাও। এই জন্য আমার মনে হয় তোমার মেয়ের মধ্যে মাধুরীর আবার জন্ম হয়েছে। শুভ্র আর কিছু না বলে মায়ের কবর জিয়ারত করে। শুভ্র ভালো করে জানে কবর জিয়ারত করা যাবে না, অন্য ধর্মের, তবুও মন মানেনি। তাই ও যত কিছু দোয়া কলেমা শিখেছে সবগুলো অনেকক্ষণ দাঁড়িয়ে পড়ল। কবরের পাশে দাঁড়িয়ে অনেক কান্না করলো নিঃশব্দে। শুভ্রর কান্না দেখে অর্ণব চুপ করে আছে। এত জীবনেও ও শুধু একা কেঁদেছে এই কবরের পাশে দাঁড়িয়ে। শেষে মায়ের জন্য দোয়া করে বাসায় ফিরল শুভ্র ও নানুর সাথে। কয়েকটা দিন বেশ কাটলো ওদের। পরীকে নিয়ে অনেক জায়গা ঘুরে দেখালো শুভ্র। অনেক ফ্রেন্ডের সাথে দেখা করলো। মেয়ে ফ্রেন্ডরা যখন শুভ্রকে জড়িয়ে ধরছে তখন পরী রাগে ফুলে উঠছে। বাসায় এসে শুভ্রকে গোসল করিয়ে তারপর বেডে জায়গা দেয় পরী। শুভ্র একদিন আশার সঙ্গে বসে গল্প করছিল। এমন সময় মিতালি দৌড়ে এসে শুভ্রকে জড়িয়ে ধরে ওর দিদুনের সামনে এবং কয়েকটা কিস করলো। শুভ্র তো চমকে উঠল মিতালিকে দেখে। শুভ্র দু হাত পা পিছে দিয়ে বলল, দিদি কি করছেন এসব? আশাও মিতালিকে ধমক দিয়ে বলল, লাজ লজ্জা কি সব খাইছিস? মিতালি কোনো কথা না শুনে বলল, শুভ্র তুমি এতদিন হয়ে গেল এসেছো, একবারও জানানোর প্রয়োজন বোধ করনি? মিতালি কান্না করতে করতে আবার শুভ্রকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে এখনও ভালোবাসি শুভ্র। কত কষ্ট হয় তোমাকে ছেড়ে থাকতে, কেন তুমি বোঝো না? আশা রুম থেকে বের হয়ে অর্ণব আর মিতালির বাবাকে ডাকতে গেল। পরিও শুভ্রকে ডাকতে রুমে ঢুকতেই দেখে একটা মেয়ে শুভ্রকে জড়িয়ে ধরে কিস করছে। সেটা দেখে ও রেগে গিয়ে এসে মিতালিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এই মেয়ে, আপনি আমার শুভ্রর গায়ে হাত দেন কীভাবে? মিতালি তো ভীষণ রেগে গিয়ে পরীকে একটা চর মেরে বলল, এটা কে শুভ্র? শুভ্র বেশ অবাক হয়ে যায় মিতালির কাণ্ড দেখে। দিদি কি করছেন এসব? ও আমার ওয়াইফ, আপনি কিভাবে এত নিচু কাজ করলেন? এমন তো আপনি ছিলেন না। মিতালি ভালো করে পরীকে দেখে ভদ্র ভাষায় অপমান করতে লাগলো। শুভ্র কিছু বলতেও পারছে না। পরীকে মিতালি নিজের সাথে তুলনা করে যা ইচ্ছা তাই বলতে লাগলো। আমার কাছে থেকে শুভ্রকে ছাড়ানোর তুমি কে? নিজের কোয়ালিটি দেখছো? ওর যোগ্য তুমি? শেষে পরি একটাই কথা বলল, আপনার কাছে রাজপ্রাসাদ থাকতে পারে, সৌন্দর্য ঐশ্বর্য থাকতে পারে, কিন্তু আমার কাছে শুভ্র নামে একটা মহামূল্যবান রাজা আছে। তাই রাজপ্রাসাদ বা অন্য কিছুর আমার প্রয়োজন নেই বলেই চলে আসে নিজের রুমে। মিতালির ছবির দিকে তাকিয়ে পরি কান্না করতে করতে বলল, দেখছেন মা, আপনার ছেলে কত বড় বেয়াদব, একটা কথার প্রতিবাদ করলো না। যখনও খারাপ একটা মানুষ আপনার ছেলে। খুব কষ্ট দিচ্ছে আমাকে আজকে। বজ্জাত, ইতর, খাটাস বলে নানা রকম গালি দিতে লাগলো পরি শুভ্রকে। পরি কেঁদেই চলছে। শুভ্র দরজার বাইরে থেকে সব শুনে বলল, আজ বাঘিনী খেপে গেছে, ঠান্ডা করতে যে কি খড়কাট আমাকে পোহাতে হবে আল্লাহ ভালো জানে। আমি বেয়াদব বলে শুভ্র রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। শুভ্র পরীর একদম কাছে এসে দাঁড়ালো এবং নিজের শার্টটা খুলে ফেলে দিল। পরি কোনো কথা বলছে না, শুধু কেঁদেই চলছে। এই একদম আমার কাছে আসবে না, অসভ্য একটা। আমি বেয়াদব
আবার অসভ্য তো তাহলে অসভ্যতা আমি করেই ফেলি, কি বলো পরি বলেই শুভ্র পরির শাড়িটা খুলে ফেললো। এই একদম কিন্তু আমাকে পটাতে আসবে না, তুমি খুব খারাপ, শুধু খারাপ নও একদম নষ্ট খারাপও বটে। আর কোনো গালি থাকলে দিতে পারো পরি, আজ তোমার জন্য সব মাপ বলেই পরীকে বুকে টেনে নেয় শুভ্র। আমায় ছাড়ো বলছি বলেই পরি নিজেকে ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু শুভ্রের শক্তির কাছে ও কিছুতেই পারল না। শেষে শুভ্রকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো পরি। মিতালি কেন তোমাকে ছুবে বলেই পরি পাগলের মতো শুভ্রের বুকে কিস করতে লাগলো। আমার শুভ্রকে ছোঁয়া, আমি না ওই হাত ভেঙে দিব, ও জানে না এই শরীর আর মনের উপর একমাত্র পরির অধিকার, কেন বোঝে না ওরা। শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে পরি ফিকরে কাঁদতে থাকে। শুভ্র পরীর কোমর ধরে একটু উপরে তুলে ঠোঁটে কিস করে বলল, ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে, তাই বাদ দাও সব। কিসের বাদ? ও জানে না তুমি বিবাহিত বলে শুভ্রর কাছে থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে গেল পরি। এত ছটফট করছে কেন জান? আজ তোমাকে বাচ্চা দিব, আমার আরও একটা মেয়ে চাই, দুইটা মা দরকার আমার। একটা ঝামেলা সইতে পারছি না, আরও একটা? কখনো না, আশা বাদ দিয়ে দাও। তোকে তো আমি আবার একটা মায়ের সন্তান দিবই বলে শুভ্র পরীকে সম্পূর্ণ গ্রাস করে ফেলে। পুরো শরীরে শুভ্রর কিস পরীকে সম্পূর্ণ পাগল করে দেয়। দুজনে পরিপূর্ণর দিকে এগিয়ে যায়। শুভ্র পরীকে বুকের সাথে জড়িয়ে ধরে শুয়ে আছে। পরি, এবার আমাদের সম্পূর্ণ জীবন পাল্টানোর সময় চলে এসেছে। এখন থেকে তোমাকে সম্পূর্ণ পর্দার ভিতর থাকতে হবে, সব সময় থাকতে হবে বলে পরি শুভ্রর বুকে কিস করলো। পরির রূপ শরীর সব কিছু শুভ্রের জন্য তাই ফুল পর্দা। আর আজ থেকে আমিও সিগারেট ছেড়ে দিব বলেই পরির বুকে কিস করলো শুভ্র। আরও দুদিন পর সবার কাছ থেকে বিদায় নিয়ে পরি আর জান্নাতকে নিয়ে শুভ্র হজের পথে রওনা দিল। দেশে ফিরে নিজেদের মতো সুন্দর করে জীবন গোছাবে ওরা। এইভাবেই সুখে ও শান্তিতে থাকুক ওদের জীবন, এটাই কামনা।